আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে একটি গাড়ি প্রথম x মিনিটে y কিলোমিটার এবং পরবর্তী y মিনিটে x কিলোমিটার যায়, গাড়িটির গড় দ্রুতি কত? আমাদের গাড়িটার গড় দ্রুতি বের করতে হবে। আমরা জানি গড় দ্রুতি মানে হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। মোট সরণরে মোট সময় দ্বারা ভাগ করে যা পাওয়া যায় এটা হচ্ছে গড় দ্রুতি। তো এই ক্ষেত্রে প্রথমে তার আচ্ছা আমরা যদি একটু সূত্রটা লিখতে যাই যে গড় দ্রুতি বের করার ইকুয়েশন হচ্ছে উপরে লিখতে হবে মোট সরণ আর নিচে লিখতে হবে মোট সময়। এই মোট সরণ এবং মোট সময় এর যে রেশিও এটারই বলা হচ্ছে গড় দ্রুতি। তো এখান থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি গাড়িটা দ্বারা অতিক্রান্ত মোট সরণ যদি হিসাব করতে হয় প্রথমে y কিলোমিটার এবং পরবর্তীতে হচ্ছে x কিলোমিটার, তাহলে তার মোট সরণ আসবে x প্লাস y কিলোমিটার। এবং আমরা যদি তার মোট সময়টা বের করতে যাই তাহলে প্রথমে দেখা যাবে যে হচ্ছে x মিনিট আর পরবর্তীতে হচ্ছে y মিনিট। তাহলে আমরা যদি এটা একই সাথে মিনিটে যদি আমরা ঘন্টায় নিতে যাই তাহলে লিখতে পারবো যে x বাই 60, এটা যেহেতু x এর 60 দ্বারা যেহেতু ভাগ করা হয়ে গেছে তাহলে এটা অবশ্যই মিনিট নাই, এটা ঘন্টা হয়ে গেছে। প্লাস এইখানে যে সময়টা মিনিট থেকে যদি ঘন্টায় নেই তাহলে y বাই 60 লিখে দিতে পারবো। এটা অবশ্যই আওয়ারে চলে গেছে। তো এইখানে যে অপশনগুলো দিয়েছি আসলে আমাদের নিজে থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কী করতে যাচ্ছি। এখানে কিলোমিটার পার আওয়ার নামে একটা অপশন ছিল, সো আমরা যেটা করতেছিলাম এক্স এবং ওয়াইয়ের কিলোমিটারে রেখে দিয়েছি আর টাইমটা তারা মিনিটে দিয়ে দিয়েছি, আমরা এটা আওয়ারে নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখতেছি যে হয়তো আনসারটা মিলবে। এখন এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে নিচের এই যে এক্স বাই 60 এবং ওয়াই বাই 60, এখান থেকে যদি 60 লসাগু নেই তাহলে এখানে আসবে একটা এক্স প্লাস ওয়াই, উপরেও তো এক্স প্লাস ওয়াই আছেই, এটা কিলোমিটারে আর টাইমটা মিটারে। এখন দেখা যায় এই এক্স প্লাস ওয়াই ক্যান্সেল হয়ে আনসার হয়ে যাবে 60, দূরত্বটা কিলোমিটারে আর টাইমটা আছে আওয়ারে, 60 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের আনসার হচ্ছে 4 নাম্বারটা। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে ক্যালকুলাস অনুসারে বেগের সংজ্ঞা কোনটি? ক্যালকুলাস অনুসারে মানে আমাদের ক্যালকুলাস অনুযায়ী আমরা জানি বেগ মানে হচ্ছে সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ বা সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণটাই হচ্ছে বেগ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রথমটা যদি দেখি এটা তো হচ্ছে কি জানি ইউ দ্বারা হয়তো আদিবেগ বোঝাচ্ছে, এটা অবশ্যই না। এই অংশটা থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের বেগ, কারণ আমরা জানতাম সরণ মানে এস রে যদি আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আসলে বেগ পাওয়া যাবে। তাহলে এই যে ডিডিটি অফ এস এটি হচ্ছে বেগ। আশা করি বুঝতে পারছো। এটা আসলে ত্বরণ হয়ে গেছে। যদি এমন হইতো যে ত্বরণের ডেফিনেশন জানতে যেত তাহলে আমরা বলতাম যে বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়, আর এটা তো অবশ্যই ভুল। তাহলে আমাদের আনসার হচ্ছে 2 নাম্বারটা। পরবর্তী প্রশ্নতে বলা আছে একটি বস্তুর বেগের একটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে 6t² + 2t মিটার পার সেকেন্ড। এখান থেকে একটা জিনিস বুঝে নিতে হবে, এখানে যে ভি অফ টি দ্বারা বোঝাচ্ছে আসলে বেগটা টাইমের উপর নির্ভরশীল, আর যে বেগ সময়ের উপর নির্ভর করে এটা আসলে অসমবেগ। তাহলে এটা আসলে একটা অসমবেগের ইকুয়েশন। 2 সেকেন্ড পর বস্তুটির সরণ কত হবে? আচ্ছা, বেগ থেকে যদি আমাদেরকে সরণ বের করতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে তার ইন্টিগ্রেশন করতে হবে, এবং ইন্টিগ্রেশন করে আমরা জানি বেগকে যদি সময়ের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে পারি তাহলে অবশ্যই আমাদের সরণরে পাওয়া যাবে। তাহলে আমরা যদি একটু এইভাবে লিখি যে বি অফ টি ইজিক্যাল হচ্ছে 6t² + 2t। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে, মানে এস ইজিক্যাল হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি অফ টি ইন্টু হচ্ছে ডিটি। তাহলে ভি অফ টি যেটা এটা হচ্ছে 6t² + 2t, আর এখানে অবশ্যই কি জানি চলকটা হবে টি, এবং লিমিটেশন যেহেতু 2 সেকেন্ডে বলে দিচ্ছে তাহলে তার লিমিটটা 0 থেকে 2 করে দিলে যা আসে তাই, মানে 0 থেকে শুরু করে 2 সেকেন্ড পর্যন্ত তার মোট যে সরণ এটা জানতে চাচ্ছে বস্তুটির সরণ কত হবে। তো এখান থেকে আবার একটা তাহলে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, আমরা যদি ইন্টিগ্রেশন করে ফেলি 6 এর জায়গায় 6 থাক x⁴n এর সূত্র পেলে এখানে যেহেতু স্কোয়ার আছে মানে পাওয়ারটা 2, আমরা জানতাম n+1 ডিভাইডেড বাই হচ্ছে n+1, প্লাস এখানে আসবে 2t রে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে 2 এর জায়গায় 2 ইন্টু আসবে t² ডিভাইড বাই হচ্ছে 2। তো আমরা যদি এখন কি করতে যাই 2 আর 2 ক্যান্সেল, বোঝাই যাচ্ছে এখানে 3 থেকে যদি আবার 6 রে যদি কাটি তাহলে এটা আসবে হয়তো 3t³ + t²। এখন যদি আমরা লিমিট বসাই দিই এখানে লিমিটটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, 2 বসাই দিলে হচ্ছে 3 × 2³ + 2², তাহলে 3 × 8 3 × 24 আর 4 24 আর 4 যোগ করে দিলে হচ্ছে 28 মিটার। আই হোপ বুঝতে পারছো। তাহলে আনসার হচ্ছে 3 নাম্বার। মানে সহজ কথায় আমাদেরকে যদি বেগের রাশিমালা দিয়ে সরণ বের করতে বলা হয় তাহলে আমরা তার যুগজীকরণ করে দিব টাইমের রেসপেক্টে, তারপরে লিমিট বসাই দিলে যা আসে তাই। পরবর্তী প্রশ্ন বলা আছে একটি গতিশীল বস্তুকণার বেগ সেম বেগের একটা রাশিমালা দেওয়া আছে, প্রকাশ করে 3 সেকেন্ড পর বস্তুটির ত্বরণ কত। আমরা জানি বেগ থেকে যদি ত্বরণে যেতে হয়, বেগ থেকে যদি ত্বরণে যাওয়া লাগে তাহলে অবশ্যই সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, আর যদি আমাদেরকে সরণ বের করা লাগতো তাহলে অবশ্যই আমাদের যুগজীকরণ করা লাগতো। এখন যেহেতু বেগ দিয়ে ত্বরণ বের করতে বলতেছে আমরা জাস্ট টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দেবো। তাহলে আমরা জানতাম যে ডিডিটি অফ বি যেটা এটি আসলে হচ্ছে এ, তাহলে এখানে ভি এর যে রাশিমালা ভি এর রাশিমালাটা দিয়ে দিছে ডিডিটি অফ বি এর রাশিমালাটা দিয়ে দিছে 10 + 4t²। তাহলে
এখানে ট্যান যেহেতু একটা কনস্ট্যান্ট নাম্বার, এখানে যেহেতু তার সাথে কোনো টি নাই, তাহলে এটা 0 হয়ে যাবে, রইল শুধু 4t²। 4t² ডিফারেন্সিয়েট করলে 4 ইন্টু হচ্ছে 2t, তাহলে আনসারটা আসবে 8 ইন্টু টি। তাহলে এই যে ত্বরণের রাশিমালাটা আসলো 8 ইন্টু টি। এখন যেহেতু 3 সেকেন্ড পর জানতে যাচ্ছে, তাহলে সিম্পলি আমরা টাইমের জায়গায় 3 সেকেন্ড বসাই দিলে যা আসে তাই হবে আনসার। তাহলে 3 ইন্টু 8 হচ্ছে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু ত্বরণ জানতে যাচ্ছে, তাহলে আনসারটা হবে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে 4 নাম্বারটা, এখানে একটা 24 মিটার পার সেকেন্ড রাখছে, এখানে আসলে ইউনিটে ভুল করে ফেলছে, তাহলে শুধু 24 হলে চলবে না, যেহেতু ত্বরণ বের করতে বলছে অবশ্যই আমাদের ইউনিটটাও দেখতে হবে। তাহলে 24 মিটার পার সেকেন্ড। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে বেগের মাত্রা কোনটি? এগুলো তো একদমই সহজ, বেগ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার ইউনিট, তাহলে এটা হবে লেন্থ আর এটা আসবে পার টি, তাহলে LT ইনভার্স 1। আশা করি এটা সহজে জানো। পরবর্তী প্রশ্নতে বলা আছে নিচের কোন লেখচিত্রটি দূরত্ব বনাম সময় সম্ভব নয়। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, সম্ভব নয় বলছে। তো এখানে একটা জিনিস অবশ্যই মুখস্থ রাখতে হবে যে দূরত্ব বনাম সময় যে লেখচিত্র, এটার ঢাল আসলে বেগ নির্দেশ করে। আমি এইসব জিনিস ক্লাসে অনেকবার বলে রাখি যে এই আইডিয়াটা থাকা খুব জরুরি, যে দূরত্ব বনাম সময় বা সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল আসলে আমাদেরকে বেগ বলে দেয়। তো যেহেতু বেগ বলে দেয় বা দ্রুতি বলে দেয় তার ঢালটা, তাহলে এটা একটা স্ট্রেট লাইন, তার ঢাল আছে এবং সমান, আমরা জানি সরল রেখার প্রতিটা অংশে ঢাল সমান, তাহলে ঢাল সমান বেগ সমান মানে এই অংশটা সমবেগ নির্দেশ করে বা সমদ্রুতি নির্দেশ করে। সিমিলারলি এটা একটা বক্ররেখা, এটা বক্ররেখা মানে তার ঢাল পরিবর্তন হচ্ছে, বেগ পরিবর্তন হচ্ছে মানে অসমবেগ নির্দেশ করে, তাহলে এটা অসমবেগ বা ত্বরণ আছে বলা যায় এখানে। সেম এটা তো একটা অসমবেগ বা ত্বরণ আছে বলা যায়, কিন্তু এখানের এই অংশটাও পসিবল, কিন্তু এই যে অংশটা দিচ্ছে এটা আসলে সেন্স মেক করে না। সেন্স মেক করে না কেন আমি বলি, কারণ একটু খেয়াল করে দেখো, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার এক্সের কোনো পরিবর্তন হয় না, তাহলে এই যে ও উপরে উঠতেছে তার স্মরণ হচ্ছে, মানে স্মরণ হচ্ছে কিন্তু টাইম যাচ্ছে না, এটা কি পসিবল? একটা বস্তু স্মরণ হচ্ছে কিন্তু টাইম যাচ্ছে না? অবশ্যই না। মানে টাইমটা তো চাইলেও আমি কনস্ট্যান্ট রাখতে পারবো না, টাইম তো পরিবর্তন হবেই, একটা বস্তু চলতেছে তার অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে স্মরণ তো হতেই, স্মরণ যদি হয় তাহলে সময় তো পরিবর্তন হতেই হবে। বরং উল্টাটা সম্ভব, আমরা চাইলে এরকম একটা স্ট্রেট লাইন ড্র করতে পারতাম, এখানে সময় যাচ্ছে কিন্তু স্মরণ হচ্ছে না, স্থির বোঝাচ্ছে, এটা সম্ভব। কিন্তু ওয়াই অক্ষের সমান্তরালে ওয়াই এক্সিস বরাবর এস এবং এক্স এক্সিস বরাবর টাইম লিখে তুমি এটা কখনো ওয়াই এক্সিসের প্যারালালি করতে পারবে না, কারণ এতে দেখা যায় এটার মিনিং হচ্ছে এমন যে টাইম যাচ্ছে না কিন্তু স্মরণ হচ্ছে, তাহলে এটা অবশ্যই সেন্স মেক করে না, তাহলে এটা অবশ্যই হতে পারবে না। আশা করি বুঝছো। তাহলে আমাদের আনসার হচ্ছে 4 নাম্বারটা হতে পারবে না। পরবর্তী প্রশ্ন, চিত্রের পি কিউ রেখার ঢাল কোনটি? আচ্ছা, পি কিউ রেখা মানে হচ্ছে এই যে রেখা, এটার ঢাল কত? আচ্ছা, এদিকে আছে টাইম, এদিকে আছে এক্স, তো বুঝেই যাচ্ছে এটার ঢাল মানে হচ্ছে ডিডিটি অফ এক্স, এটাই হচ্ছে ঢাল। কারণ আমরা একটা গ্রাফের যখন এদিকে লিখি এক্স, এদিকে লিখি ওয়াই, তখন তার ঢাল মানে হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, তাহলে নিচে হচ্ছে এক্সের মান আর উপর হচ্ছে ওয়াইয়ের মান, এই ডিডি এক্স অফ ওয়াই মানে হচ্ছে ঢাল। তো এইখানে কী করতেছে, এখানে এক্স হিসেবে কাজ করতেছে টি আর ওয়াই হিসেবে কাজ করতেছে এক্স, তাহলে এই যে আমি এক্সের জায়গায় এই যে এখানে এক্স যেখানে আছে এখানে বসাই দিচ্ছি টি, আর যেখানে ওয়াই আসছিল ওয়াইয়ের জায়গায় আছে এক্স, বসাই দিলাম এক্স, তাহলে আনসার আসবে ডিডিটি অফ এক্স বা ডেল ডিডি আর ডেল একই কথা। তো এখানে আমরা যেটা করতে পারি, এখানে আনসার তো দেখা যায় ঢাল জানতে যাচ্ছে ডেল টি বাই ডেল এক্স। আমাদের 7 নম্বর প্রশ্ন বলা আছে চিত্রে পিকিউ রেখার ঢাল কোনটি? সো পিকিউ রেখার ঢাল যদি জানতে চাই, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স, হয়তো সরণ বনাম সময় লেখচিত্র, তার এখানে চিত্র অঙ্কন করে দিয়েছে তারা, এটা হচ্ছে ডিটি আর এটা হচ্ছে ডিএক্স। আমরা জানি ঢাল মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে ডেল এক্স আর ভূমি হচ্ছে ডিটি, তাহলে অবশ্যই এটার আনসার যেটা আসবে ডেল এক্স বাই ডেল টি। আশা করি এটা তো সবাই আগে থেকেই জানো। বলা আছে এস ইজ ইকুয়াল টু হাফ এ ইন্টু টি স্কোয়ার, সরি এটা টি হবে, হাফ এ ইন্টু টি স্কোয়ার সমীকরণে এস সরণ টি সময় এবং এ হচ্ছে ত্বরণ, আচ্ছা নির্দেশ করে নিচের কোন লেখচিত্রটি সঠিক? আচ্ছা, কোনটা সঠিক এটা বলতে হবে। তো এই গ্রাফটা দেখে, এই ইকুয়েশনটা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি এটা আসলে সমত্বরণে যাচ্ছে। তো প্রথম যে গ্রাফটা দেখতে পাচ্ছি এটা যেহেতু এস ভার্সেস টি এবং এটা যেহেতু স্ট্রেট লাইন মানে তার ঢাল বেগ নির্দেশ করে, তো ঢাল সমান হচ্ছে বেগ, আবার এটা যেহেতু সরল রেখা তাহলে তার প্রতিটা অংশের ঢাল সমান মানে বেগ সমান মানে সমবেগ, তাহলে এটা অবশ্যই না, এটা স্থির নির্দেশ করে। এই যে এক্স এক্সিসের প্যারালাল, ইট মিনস টাইম যাচ্ছে ঠিক আছে কিন্তু সরণ পরিবর্তন হচ্ছে না, তাহলে সময় যাচ্ছে কিন্তু সরণ হচ্ছে না, মানে এটা কি বোঝায়? এটা অবশ্যই স্থির বোঝায়, তাহলে এটাও না অবশ্যই, কারণ আমাদের সমত্বরণ হতে হবে। এটা দেখে বোঝা যাচ্ছে এই যে কি বলে এটারে, এই অংশটা একটা বক্ররেখা। আচ্ছা, যেহেতু বক্ররেখা
তাহলে অবশ্যই তার ঢাল পরিবর্তন হচ্ছে। আমরা জানি বক্ররেখার ডাল পরিবর্তন হয়, তো ডাল পরিবর্তন হয় মানে তো বেগ পরিবর্তন হয়, আর বেগ পরিবর্তন হওয়া মানেই ত্বরণ। কারণ এটা আসলে সমত্বরণ নির্দেশ করতেছে, তাও খুব সুন্দরভাবে উঠতেছে, এলোমেলোভাবে না। আর এটা অবশ্যই হবে না, কারণ এটা দ্বারা বোঝানো হয় এটাও সমবেগ, কিন্তু এটার ডিরেকশনটা উল্টা বা বিপরীতমুখী বোঝানোর জন্য এরকম ইউজ করা হয়। যেমন আমি যদি আরেকটু ভেঙে বলি, এটা ঢাল আসলে নেগেটিভ। ঢাল নেগেটিভ মানে কি নেগেটিভ? ঢাল নেগেটিভ মানে বেগ নেগেটিভ। আর বেগ নেগেটিভ মানে বোঝায়, বেগ যদি নেগেটিভ বোঝায় তাহলে এটা কিন্তু মন্দ না। বেগ নেগেটিভ মানে বোঝায় ডিরেকশন উল্টা, তো এটা বিপরীত দিকে যাচ্ছে। এটা বোঝার আরও সহজ উপায় হচ্ছে, একদম শেষে দেখা যাচ্ছে যে তার এই বিন্দু তার কোঅর্ডিনেট আসবে সামথিং কমা 0, তার মানে পরে তার সরণের মান 0 হয়ে গেছে। তো একটা বস্তুর সরণের মান শেষে 0 হয়ে গেছে মানে কি এটা আদি অবস্থানে ফিরে আসছে। তো যাই হোক, এটা আমাদের আনসারটা হবে 3 নাম্বার। এটা আসলে সমত্বরণ নির্দেশ করে, এটা সমবেগ, এটা স্থির, আর প্রথমটাও সমবেগ। তাহলে আমাদের আনসার হবে 3 নাম্বারটা। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে পরিবর্তনশীল ত্বরণে গতিশীল কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে কথাটা একটু খেয়াল করা, পরিবর্তনশীল ত্বরণের জন্য কোনটা ইউজ করা হয় এটা বের করতে হবে। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার বা ভি নট টি প্লাস হাফ টি স্কয়ার, এটা তো হচ্ছে সমত্বরণের জন্য, তাহলে এটা অবশ্যই না আনসার আমাদের, এটা সমত্বরণ। এস অফ টি, এটা হচ্ছে টি সেকেন্ডে, মানে সমত্বরণে গতিশীল একটা বস্তুর টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন হচ্ছে এটা, তাহলে এটাও না অবশ্যই। এটা হচ্ছে সমত্বরণে গতিশীল কোনো বস্তুর ওই যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাও সমত্বরণে, এই যে জি ত্বরণে, তাহলে এটাও না। তাহলে আনসার হবে কোনোটি নয়, কারণ এখানে প্রত্যেকটা হচ্ছে সমত্বরণের ইকুয়েশন। টি তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম হলো, এটা যদিও প্লাস হওয়ার কথা, এটা হচ্ছে টি তম সেকেন্ডে উপরের দিকে মাইনাস আছে যেহেতু, হয়তো উপরের দিকে নিক্ষেপ করলে টি তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম হবে তার ইকুয়েশন। তবে উপরের তিনটেই হচ্ছে সমত্বরণের জন্য, এটাও এ ত্বরণে, এটা এ ত্বরণে, আর এটা হচ্ছে জি ত্বরণে, অবশ্যই সমত্বরণের ইকুয়েশন। তাহলে আমাদের যেহেতু জানতে হচ্ছে পরিবর্তনশীল ত্বরণ মানে অসমত্বরণ, তাহলে অসমত্বরণের জন্য এখানে কোনোটা ব্যবহার করা হচ্ছে না, তাহলে আনসার হবে কোনোটি নয়। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে কোন লেখচিত্রটি স্থির অবস্থান হতে সমত্বরণে গতিশীল ত্বরণের জন্য, মানে সহজ কথায় সমত্বরণ বের করতে হবে। তো এগুলো যেহেতু ভি ভার্সেস টি, এটা স্থির অবস্থান, দুইটা কন্ডিশন মানতে হবে, স্থির অবস্থান হতে হবে এবং সমত্বরণে হতে হবে। দেখো, এটা মূলবিন্দু থেকে শুরু করছে না, এটা মূলবিন্দুর একটু উপর থেকে শুরু করছে। এই যে মূলবিন্দুর একটু উপর থেকে শুরু করছে, এটা দ্বারা বোঝানো হয় তার একটা আদিবেগ আছে, তাহলে অবশ্যই এটা আনসার না। আচ্ছা, এটা অবশ্যই আমাদের আনসার, কারণ ভি ভার্সেস টি যে লেখচিত্র, ভি ভার্সেস টি যে লেখচিত্র, এটা হচ্ছে যে মূলবিন্দুগামী যেহেতু, তাহলে প্রথমত এটা একটা সমত্বরণ নির্দেশ করে, কারণ এটা স্ট্রেইট লাইন, তার ঢাল ত্বরণ নির্দেশ করে, এবং আমরা জানি সরল রেখার ডাল সমান মানে ত্বরণ সমান মানে সমত্বরণ, এবং যেহেতু মূলবিন্দু থেকে যাত্রা শুরু করছে ইট মিনস তার আদিবেগও শূন্য, তাহলে অবশ্যই এটা আমাদের শর্ত দুইটাই পূরণ করে, তাহলে এটাই আনসার। এটা না অবশ্যই, এটা এমন হতে পারে না যে সময়ের পর মানে অনেক সময় পর, আচ্ছা এটা হতে পারে, কিন্তু এটা অবশ্যই কী হয়েছে না, এটা কি বলে আদিবেগ যে শূন্য, এটা অবশ্যই এটা দ্বারা বোঝায় না। আদিবেগ শূন্য মানে মূলবিন্দু থেকে যাত্রা শুরু করতে হবে। আদিবেগ শূন্য হতার অর্থ হচ্ছে যখন সময় শূন্য তখন তার বেগও শূন্য হতে হবে, আবার সমত্বরণ নির্দেশ করতে হবে। আবার এটা যদি বলি, এটার মানে হচ্ছে এটা স্থির বোঝায়, কী বোঝায়, এটা আসলে সমবেগ বোঝায়। সমবেগ বোঝায় কীভাবে বলি, এটা যেহেতু এক অক্ষের সমান্তরাল, তাহলে ইট মিনস তার টাইম যাচ্ছে কিন্তু তার বেগের পরিবর্তন হচ্ছে না, তাহলে টাইম যাচ্ছে কোনো বেগের পরিবর্তন হচ্ছে না মানে কি বোঝায়, সমবেগ। তাহলে এটা অবশ্যই আমাদের আনসার না। আমাদের আনসার হওয়া উচিত ছিল সমত্বরণ এবং স্থির অবস্থান। সমত্বরণ এবং স্থির অবস্থান বলতে বোঝায় আদিবেগ শূন্য হতে হবে এবং একই সাথে তার সমত্বরণ হতে হবে, তাহলে আনসার হচ্ছে 2 নাম্বারটা। 12 নম্বর প্রশ্ন বলা আছে চিত্র অনুসারে নিচের কোনটি সঠিক। তাহলে এটা হচ্ছে ভি ভার্সেস টি লেখচিত্র, তো এটা যেহেতু উপর থেকে শুরু করছে তাহলে অবশ্যই তার একটা আদিবেগ আছে, এটা বুঝে নিতে হবে যে যখন সময় শূন্য, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক যদি তোমরা হিসাব করো, এটা হচ্ছে 0, সামথিং, তাহলে প্রথম 0টা টাইমের, আর পরের যে কিছু একটা থাকবে এটা হচ্ছে বেগের। এটা যেহেতু ভি ভার্সেস টি বলে দিছে তারা, যদিও এখানে এক্স লিখে দিয়েছে, এটা না আসলে বেগ মিটার পার সেকেন্ড বলে দিচ্ছে, তাহলে এটা ভি মানে ভি উপরের দিকে ভি বসানো হয়েছে। আচ্ছা, তো তাহলে অবশ্যই আদিবেগে আছে, বস্তুটি সমবেগে চলতেছে। হ্যাঁ, এটা যেহেতু স্ট্রেইট লাইন অবশ্যই সমবেগে যাচ্ছে না, স্ট্রেইট লাইন মানে প্রত্যেকটা অংশের ঢাল সমান, আর এখানে ঢাল মানেই হচ্ছে ত্বরণ, তাহলে ঢাল মানে যেহেতু ত্বরণ নির্দেশ করে, তাহলে আমাদের যেটা বুঝে নিতে হবে এটার মধ্যে সমত্বরণ বিদ্যমান। তাহলে বস্তুটি সমবেগে চলছে অবশ্যই না, বস্তুটি অসমত্বরণে চলছে অবশ্যই না, বস্তুটি সমত্বরণে চলছে, হ্যাঁ এটাই আনসার। বস্তুটি অসমতলে চলছে না, অবশ্যই অসমতলে না, তাহলে আনসার হবে 3 নম্বরটা, বস্তু সমতলে চলছে। আমি আবার রিপিট করে কথাটা, ভি ভার্সেস টি লেখচিত্রে ডাল আসলে আমাদেরকে ত্বরণ বের করে দেয়। তাহলে এখন যেহেতু এটা একটা স্ট্রেইট লাইন, তার প্রত্যেকটা অংশে ডাল সমান মানেই ত্বরণ সমান, মানে অবশ্যই সমত্বরণ, কিন্তু এটা একটু উপর থেকে শুরু করছে, এটা দ্বারা বোঝায় তার একটা আদিবেগ আছে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ভি ভার্সেস টি লেখচিত্র কোনটি। খাড়া উপরের দিকে যখন নিক্ষেপ করা হয়, এটা আমি আসলে আমার স্টুডেন্টসদেরকে হোমওয়ার্ক দিই বা নিজের দেখে করতে বলি প্রত্যেকটা গ্রাফ বোঝানোর পর। তো ভি ভার্সেস টি যখন আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তখন গ্রাফ হয় 2 নাম্বারটা। কেন হয় আবার বলি, এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যখন একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় ইট মিনস তার একটা আদিবেগ থাকবে, এবং যেহেতু আদিবেগ থাকবে তাহলে অবশ্যই মূলবিন্দু থেকে স্টার্ট করতে পারবে না। আবার বলি, কারণ মূলবিন্দু থেকে যদি কোনো গ্রাফ স্টার্ট হয় ইট মিনস তার আদিবেগ শূন্য, তাহলে অবশ্যই এটা আর এটা আগে থেকেই ক্যান্সেল,
আচ্ছা, তারপরের জিনিসটা লজিকটা কি, যখন ও উপরের দিকে উঠবে তখন আসলে তার মন্দন কাজ করবে, এবং মন্দন কাজ করবে কথার অর্থ হচ্ছে ঢাল হতে হবে নেগেটিভ, কারণ বি ভার্সেস টি লেখা হচ্ছে যে ঢাল আসলে ত্বরণ নির্দেশ করে। তাহলে এখন যেহেতু উপরের দিকে নিক্ষেপ করতেছে, এটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন, তাহলে তার মন্দন হচ্ছে, সমমন্দন হচ্ছে। তাহলে মন্দন হতে হলে ডালটা হতে হবে নেগেটিভ। তাহলে প্রথমত মূলবিন্দু থেকে শুরু করতে পারবে না, আবার ডালটা হতে হবে নেগেটিভ। তাহলে এই যে ডালটা নেগেটিভ, এখন এটা এসে এক্স এক্সিসে আসলে টাচ করবে। কেন টাচ করবে বলি, কারণ এই যে পয়েন্টটাতে টাচ করতেছে এটার কোঅর্ডিনেট আসলে সামথিং কমা জিরো। তাহলে প্রথমে তার এটা টাইম থাকবে, কিন্তু বেগের মান তখন হচ্ছে জিরো। তাহলে সামথিং কমা জিরো দ্বারা বোঝানো হয় প্রথমে তার বেগ সময় থাকবে কিন্তু বেগ জিরো হয়ে গেছে। আমরা জানি একটা বস্তু যখন সবচেয়ে উপরে থাকবে তখন তার বেগ কিন্তু শূন্য। এই পয়েন্টটা আসলে তাই নির্দেশ করে যে তার বেগ শূন্য হয়ে গেছে। এখন যখন ও সবচেয়ে উপরে, তখন যখন ও আবার ব্যাক করবে তখন অবশ্যই তার আবার দেখা যাবে পজিটিভ অ্যাক্সেলারেশন বা ত্বরণ হবে। এই যে ত্বরণ হবে তাই এটা আবার ঊর্ধ্বগামী হতে হবে, এবং এটা যেহেতু পজিটিভ অ্যাক্সেলারেশন ঊর্ধ্বগামী হলো, এবং এখান থেকে বুঝতে পারবে স্ট্রেইট লাইন কেন হলো। এটা আসলে সমতরণ অসমতরণ। আমরা জানি উপর থেকে যখন নিচে পড়ে তখন আসলে জি ত্বরণে নিচে নামে। এই যে ত্বরণটা জি মানে সমতরণ, তার জন্য এটা আবার স্ট্রেইট লাইন হতে হবে, তাই এটা আবার উপরের দিকে উঠতে হবে। এটা আসলে রাইট, এটা আসলে জাস্ট উপরে উঠা পর্যন্ত বোঝাচ্ছে, কিন্তু আবার যেটা নিচে পড়তেছে তার জন্য ওই আমাদের একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করছে মানেই তো এটা আবার নিচে পড়বে, তার জন্য আমাদের আনসার হচ্ছে 2 নাম্বারটা। আর এটা দ্বারা বোঝায় শুধু উপরে উঠা পর্যন্ত, এটা আর ব্যাক করছে না, তাহলে অবশ্যই এটাও নেওয়া যাবে না, যদিও এটা ঠিক আছে না মোটামুটি। আচ্ছা, আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা দেখো। 14 নম্বর প্রশ্নগুলো আছে স্থির অবস্থা থেকে। স্থির অবস্থা মানে হচ্ছে তার আদিবেগ শূন্য, বুঝে গেছি। কোনো বস্তু কোনার সুষম ত্বরণে আনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু হলো, চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? খুবই সুন্দর প্রশ্ন। আমরা জানতাম টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t-1, এটা হচ্ছে টিতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখন ইউরে লেখার কোনো দরকার নাই, কারণ তারা বলে দিয়েছে স্থির অবস্থা থেকে। স্থির অবস্থা থেকে তাই ইউরে কেটে দিব। এখন এখানে সমতরণে যেহেতু বলে দিছে আবার, তাহলে আমরা যেটা বলতে পারবো যে বাবা এ আছে কিন্তু এটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে তারা আপাতত আমরা একটু মনে মনে বাদ দিয়ে দিই। কারণ আবার বলি কেন বাদ দিয়ে দিচ্ছি, কারণ বলা আছে যে সুষম ত্বরণে, ইট মিনস তার ত্বরণ আছে এবং এটা সুষম ত্বরণে, এটা পরিবর্তন হচ্ছে না। তাহলে তো প্রত্যেকটা সেকেন্ডের জন্য এটা সেম, তৃতীয় সেকেন্ডের জন্য এটা যা, চতুর্থ সেকেন্ডের জন্য তো ত্বরণটা সেম থাকবে। তাহলে আমরা এস অফ টি সমানুপাতিক লিখতে পারবো 2t-1। তাহলে ফার্স্টে যদি আমরা চতুর্থ সেকেন্ডের জন্য একটা ইকুয়েশন লিখি এস অফ ধরুন ফোর্থ বোঝানোর জন্য, তাহলে ইকুয়েশনটা আসবে এস অফ ফোর্থের জন্য আমরা যে ইকুয়েশনটা পাবো, এস অফ ফোর্থের জন্য পাবো 2 × 4 - 1। আবার যদি বলতাম তৃতীয় সেকেন্ডের জন্য, নট 3 সেকেন্ড, এটা তৃতীয় সেকেন্ড, তাহলে আসবে 2 × 3 - 1। তাহলে আনসার আসলো 8 - 1 মানে 7, আর 6 - 1 মানে হচ্ছে 5। তাহলে আনসার আসবে 7:5। কিন্তু পুরো ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাইতো যদি তারা চতুর্থ তৃতীয় সেকেন্ড না বইলা বলতো 4 সেকেন্ড ও 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাত বের করো, এটা অবশ্যই চেঞ্জ হয়ে যেত। তখন ইকুয়েশন আমরা যেটা নিতাম s = ut + half at², আমরা জানতাম এই যে ইকুয়েশনটা s = ut + half at², এটা আসলে t সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বের করে দেয়, আর এই s = u + half a × 2t-1 এটা আসলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে দেয়। তাহলে আমাদের আনসার আসবে 7:5 মানে 3 নাম্বার। আশা করি বুঝছো। 14 নম্বর প্রশ্নে বলা আছে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ্ত একটি বস্তু কোণার আনুভূমিক পাল্লা 100 মিটার, তার সর্বোচ্চ উচ্চতা কত? একটু মনে রাখো 45 ডিগ্রি কোণে যখন নিক্ষেপ করা হয় তখন তার এইচ এবং আর এর মধ্যে খুব সুন্দর একটা রিলেশন আছে। আমরা জানতাম যে tan θ = হচ্ছে 4h/r। যারা জানো না প্লিজ একটু নোট করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা থিটাটা 45 ডিগ্রি বসাই, আমরা জানতাম যে tan 45 এটা আসলে 1 হয়ে যায় এদিকে, তখন আসলে আর না বলে আমরা আর ম্যাক্স বলতে পারবো, কারণ 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লাটা হয় সর্বোচ্চ। তাহলে এটা হয়ে গেল 1, তাহলে 1 সমান আসলো কি, উপরে আসলো একটা 4h আর নিচে আসলো একটা আর ম্যাক্স। এখন আর ম্যাক্সের যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আর ম্যাক্স সমান কি লিখতে পারবো 4h। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে যে আনুভূমিক পাল্লা 100 মিটার এটা দিয়ে দিছে, তাহলে এটা হচ্ছে 100 আর 4 × h, h এর মান বের করতে বলতেছে। তো 4 এর যদি এই পাশে নিয়ে আসি বুঝেই যাচ্ছে h এর মান হচ্ছে 25 মিটার। তারা তো এটাই জানতে চাচ্ছিল যে সর্বোচ্চ আনুভূমিক উচ্চতা কত, আনসার হচ্ছে 25 মিটার। তাহলে আমরা জাস্ট এই লাইনটা একটু মুখস্থ রাখবো প্লিজ, যে আর ম্যাক্স যেগুলো হচ্ছে 4h, নর্মাল আর না, আর ম্যাক্স। এবং আর ম্যাক্স হয় তখনই যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করা হয়। এক ব্যক্তি 5 কিলোমিটার/আওয়ার বেগে তার গন্তব্যে পৌঁছায় এবং 4 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব অবস্থানে ফিরে আসে, তার আপেক্ষিক বেগ কত? আচ্ছা, তার আপেক্ষিক বেগ জানতে চাচ্ছে, মানে এক ব্যক্তি এবং পূর্বের অবস্থানে ফিরে আসলো, তার আপেক্ষিক বেগ কত হবে? আচ্ছা, গেল, যাওয়ার সময় তার ডিরেকশন যেদিকে, আসার সময় কিন্তু তার বেগ টোটালি অপোজিটে। তো তার আপেক্ষিক বেগ বলতে বোঝানো হচ্ছে যে এই যে গেল, যাওয়ার সময় যে তার বেগ হচ্ছে 5, আসার সময় যে 4, তাহলে এই যাওয়ার সাপেক্ষে আসার যে বেগটা এটা কত হবে? তো আমরা জানতাম যে আপেক্ষিক বেগ বের করার উপায় হচ্ছে যে শেষের অবস্থান থেকে প্রথমের যে অবস্থান এটা যদি মাইনাস করে দিই তাহলে আপেক্ষিক বেগটা চলে আসবে। তো এখানে লিখতে হবে 4 - -5, তাহলে আনসার আসবে 9 কিলোমিটার/আওয়ার। তো এখানে এরকম করার কারণটা আবার একটু শুনো।
এটা যে ডিরেকশনে এটা কিন্তু ঠিক তার অপোজিটে, এবং যেহেতু অপোজিটে তাই এখানে একটা নতুন করে মাইনাস দেওয়া লাগছে। এবং আপেক্ষিক বেগ বের করার উপায় হচ্ছে, ধরে নিচ্ছি একটা সাপেক্ষে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করব। তাহলে যার বেগ বের করব তারে আগে লিখে যার সাপেক্ষে বেগ বের করব এটা আসলে পরে লিখতে হয়। তাহলে এখানে লেখা আছে তার আপেক্ষিক বেগ কত। এখন আমরা আসলে যে কোনো একটা সাপেক্ষে আরেকটা বের করলেই হবে। তো আমি যেটা এখানে করছি, এই 4 এর সাপেক্ষে এই 5 এর যে আপেক্ষিক বেগ এটা বের করছি, মানে আসার সাপেক্ষে যাওয়ার আপেক্ষিক বেগটা কত এটা আমি বের করছি। তাহলে যার বেগ বের করব এটা আগে লিখব, মাইনাস যার সাপেক্ষে বের করব ওই যে -5। তাহলে এখানে মাইনাসটা কেন দিচ্ছি আবার বলি, কারণ এই ভেক্টর বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে আসা যাওয়া এটা অবশ্যই বেগটা ডিরেকশনের উপর অবশ্যই ডিপেন্ড করবে। তো যাওয়াটারে যদি আমরা ধরে নিচ্ছি, আসাটারে যদি আমরা প্লাস ধরি তাহলে যাওয়াটারে মাইনাস ধরতে হবে। আমরা চাইলে অবশ্যই উল্টাটাও ধরতে পারি, এখানে কোনো কথা নেই। তাহলে আনসার হবে 4 কিলোমিটার/আওয়ার, আশা করি 9 কিলোমিটার/আওয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন বলা আছে, কোনো একটি বস্তুর আদিবেগ দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে, 10 সেকেন্ড পর এদের বেগ কত। 10 সেকেন্ড পর এদের বেগ কত জানতে চাচ্ছে। তাহলে এখানে যেহেতু আদিবেগ ভি দেওয়া আছে, আমরা চাইলে প্রথমে তার মান বের করে নিতে পারবো। ভি নট যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা জানতাম এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আনসার আসবে 5। তাহলে আদিবেগ আসলে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। অপরপক্ষে তার ত্বরণ মানে অ্যাক্সেলারেশন যেটা, এর মান বলে দিচ্ছে এ ইজিক্যাল টু আসবে, সরি এ ইজিক্যাল টু আসবে রোড ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আচ্ছা 0.4 স্কোয়ার রোড ওভার 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার। তাহলে 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার, তাহলে আনসার আসলো 0.25। এটা যদি রোড করে দিই তাহলে আসলো 0.5। ওকে, তো জানতে চাচ্ছে 10 সেকেন্ড পর বেগ কত হবে। তো আমরা জানতাম ভি ইজিক্যাল হচ্ছে ইউ প্লাস এ ইন্টু টি। টাইমের মান তারা বলে দিচ্ছে হচ্ছে 10 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড পর। তাহলে ইউর মান লিখবো হচ্ছে 5 প্লাস এ এর মান হচ্ছে 0.5 ইন্টু টাইমের মান হচ্ছে 10। তো 10 × 5 মান হচ্ছে 5, 5 + 5 মান হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তাহলে আনসার আসবে 10 মিটার/সেকেন্ড, আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী 2 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। এটা রাজশাহী বোর্ড 2017-তে আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই মনোযোগ দিয়ে শোনো। স্থির অবস্থা মানে বুঝে নিতে হবে তার ইউর মান হচ্ছে 0। একটি বস্তু প্রথম সেকেন্ডে মানে অবশ্যই প্রথম 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদের কাছে যে একটা ইকুয়েশন ছিল এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমরা ইউটিটারে লিখছি না, কারণ তারা স্থির অবস্থা বলছে, আদিবেগ শূন্য, এটা লেখার দরকার নাই। তাহলে এস এর জায়গায় হচ্ছে 2 মিটার, হাফ এর মান জানি না, ইন্টু টাইমের মান হচ্ছে 2 সেকেন্ড, তারা বলে দিছে। টাইমের মান হচ্ছে 1 সেকেন্ড। প্রথম সেকেন্ডে মানে তো প্রথম 1 সেকেন্ডে মানে প্রথম 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখন টুরে যদি পাশে পাঠাই দিই তাহলে এর সমান আসলো 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে আমাদের এখান থেকে বুঝে নিতে হবে আমরা যে বস্তুটা নিয়ে কাজ করতেছি তার ত্বরণ আসলে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, এবং এটা অবশ্যই সমত্বরণে যাচ্ছে। অতিক্রম করে পরবর্তী 2 মিটার দূরত্ব অতিক্রম হতে তার কত সময় লাগবে। এখন আমরা যেটা করব, এই যে বস্তুটা প্রথম 2 মিটার গেল, ধরে নিচ্ছি এই জায়গাটা হচ্ছে প্রথম 2 মিটার এবং এটা হচ্ছে 1 সেকেন্ড। এখন যে আরও 2 মিটার যাবে, আমরা এই পিছনের 2 মিটারে আলাদা করে কনসিডার করব না। আমরা যেটা করব, ধরে নিচ্ছি এ থেকে বি এটা হচ্ছে 2 মিটার, আর বি থেকে সি আরও 2 মিটার। তাহলে এখন আমরা যেটা করব, ইন টোটাল এটারে 4 মিটার কনসিডার করব। 4 মিটার কনসিডার করলে আমরা যদি তার এস বের করতে যাই তাহলে দেখা যাবে যে আমরা জানি যে হচ্ছে এস ইজিক্যাল টু আবার হাফ এ টি স্কোয়ার। তো আমরা এখন এই পুরো সরণটা বসাবো। পুরো সরণটা যদি বসাই তাহলে পুরো সরণটা আসবে 4, হাফ এর মান আসবে 4, আর টাইমের মান জানি না, ধরলাম টি স্কোয়ার। তো এই 4 যদি ক্যান্সেল করে দিই তাহলে আসবে টি স্কোয়ার সমান 2, তাহলে টি সমান আসলো √2 মানে হচ্ছে 1.41 সেকেন্ড। তাহলে তার সরণের মান আসবে 1.41 সেকেন্ড। প্রশ্ন হচ্ছে এই 1.41 সেকেন্ড এটা আসলে কিসের জন্য। এটা আসলে এই যে দেখো এস এর মান যেহেতু 4 বসাচ্ছি, তার মানে 4 সেকেন্ডের জন্য। তাহলে এটা প্রথমেই তো 1 সেকেন্ড সময় নষ্ট করছিল ওই প্রথম 2 মিটার যাওয়ার জন্য, আর পরবর্তীতে আরও 2 মানে ইন টোটাল 4 সেকেন্ড যাওয়ার জন্য তার লাগছে হচ্ছে 1.41 সেকেন্ড। তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে তাহলে অবশ্যই প্রথমটার জন্য 1 সেকেন্ড আর পরবর্তী 2 মিটারের জন্য হচ্ছে 0.41 সেকেন্ড। এই জন্যই তো এই 1 আর 0.41 মিলে 4 মিটারের জন্য 1.41 সেকেন্ড সময় লাগছিল। তাহলে আনসার হবে 0.41 সেকেন্ড। 0.41 সেকেন্ড। আচ্ছা, আমাদের প্রশ্নটা যদি হইতো পরবর্তী 2 মিটার মানে মোট 4 মিটারের জন্য সময় হতো, তাহলে আনসার আসতো আসলে 1.41 সেকেন্ড। কিন্তু তারা শুধু জানতে চাচ্ছে পরবর্তী 2 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে, জাস্ট লাস্টের 2 সেকেন্ডের জন্য বের করতে বলছে, তাই আনসারটা হবে 0.41 সেকেন্ড। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে স্থির অবস্থান থেকে 10 কেজি বড়ের একটি গাড়ি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্ব অতিক্রম আনত তলবে নামছে, গাড়িটার বেগ কত জানতে চাচ্ছে। আচ্ছা, বেশ ঝামেলার একটা প্রশ্ন এবং একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই প্লিজ মনোযোগ দিয়ে শোনো। একটা আনত তলবে একটা বস্তু নিচে নামতেছে এবং যে তলটা দিয়ে নামতেছে এটা হচ্ছে 30 ডিগ্রি বলে দেওয়া আছে, তার ভর হচ্ছে 100 কেজি। আচ্ছা, এটা আমি একটু উপরে লিখি, যে বস্তুটা নিয়ে কাজ করতেছে তার ভর হচ্ছে 100 কেজি। 20 মিটার দূরের একটি আনত তলবে নিচে নামছে, গাড়িটির বেগ কত জানতে যাচ্ছে। আচ্ছা, তো এটা এদিকে নিচে নামতেছে, তার বেগ কত হবে। 20 মিটার দূরের একটি আনত তলবে নিচে নামছে, তো
ইট মিনস এটা এখান থেকে গড়ায় গড়ায় 20 মিটার নিচে নেমে গেছে, ধরে নিচ্ছি এটা যেখান থেকে যাত্রা শুরু করছে এবং এখনও যে জায়গায় এটা হচ্ছে 20 মিটার। তাহলে 20 মিটার রাস্তা পাইছে ও নিচে নামার জন্য। এখানে আসলে রাস্তাটার দৈর্ঘ্য কত তার উপর বেগ নির্ভর করবে, কারণ এখানে একটা ত্বরণ আছে। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে আমরা যদি ধরে নিই এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা অবশ্যই 60 ডিগ্রি হবে। এখন আমরা জানতাম জি অ্যাকচুয়ালি নিচের দিকে ক্রিয়া করে, তাহলে জি যদি অ্যাকচুয়ালি নিচের দিকে ক্রিয়া করে তাহলে এইদিকে তার জি এর মান অবশ্যই জি না, এটা অবশ্যই একটা কোণ আসবে এবং কোণটা কত আসবে বলি, এটা অবশ্যই 60 ডিগ্রি আসবে। তোমরা করে দেখতে পারো ভালো করে। আর আমরা জানি এই একটা ভেক্টরের উপাংশে বিভাজিত করার নিয়ম হচ্ছে যার সাথে কোণ থাকবে তার সাথে কস দিতে হয়। তাহলে এটা এক্স্যাক্টলি নিচের দিকে হবে জি, তাহলে এইদিকে তার জি এর উপাংশটা আসবে জি কস 60 ডিগ্রি। তাহলে আমাদের যে বস্তুটা 30 ডিগ্রি কোণ বেয়ে নিচে নামতেছে তার ত্বরণের মান আসলো জি কস 60 ডিগ্রি। এটা নিয়ে আসলে অনেক প্যারা, তোমাদের বলবে যে এখানে সাইন আসলো না কেন, কজ আসলো কেন, টিটার মান 30 না বসে 60 আসলো কেন। শোনো, এত ঝামেলা বাঁধানোর দরকার নাই। আমার কথা হচ্ছে কি, আমি এখানে হিজিবিজি হয়ে গেছে, সেম জিনিসটা এখানে বোঝাই। দেখো এখানে বস্তুটা আছে ধরো, তো এটার জি কোন দিকে কী হবে, সোজা নিচের দিকে। কিন্তু বাবা বস্তুটা তো সোজা যাচ্ছে না, বস্তুটা যাচ্ছে একটা তল বেয়ে নিচে নামতেছে। তুমি এই কোণটা কত বের করো, এই কোণটা বের করা খুবই সহজ। তারা এটা দিয়ে দিচ্ছে যে 30 ডিগ্রি কোণ বেয়ে নিচে নামতেছে, তাহলে এই কোণটা অবশ্যই 60 ডিগ্রি করে দেখতে পারো। এখন এইদিকে হলে জি হওয়ার কথা, এইদিকে কত হবে, এটা যেহেতু 60 ডিগ্রি, এটা জি কস 60 ডিগ্রি, ঝামেলা শেষ। সাইন নিলাম না কেন, আমি কোণ পেয়ে গেছি তো, যার সাথে টিটা, যার যে দিকে আমি জি বের করতে চাচ্ছি ওইদিকে টিটাটা পেয়ে গেছি, তাহলে আমি কেন সাইন দিব। যদি না পাইতাম হয়তো অন্যভাবে এটারে সাইন দিয়েও করা যায়, সাইন 30 ডিগ্রি করা যায়, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আশা করি এতটুকু বুঝছো। তাহলে আমাদের যে বস্তুটা নিচে নামতেছে তার কিসের মান, ত্বরণের মান আসবে জি কস 60 ডিগ্রি। এখন আমরা যেহেতু বেগ বের করতে বলতেছি, আমরা জানতাম বি স্কোয়ার যেগুলো ইউ স্কোয়ার প্লাস 2as বা AH এরকম একটা ইকুয়েশন আছে। তাহলে এখানে বি স্কোয়ারটা বের করতে বলছে, স্থির অবস্থা থেকে বলছে আদি বেগ শূন্য, লিখবো না, ইউরে লেখার দরকার নাই, জাস্ট 2 এর মান আসলো জি কস 60 ডিগ্রি ইন্টু এস এর মান কত মিটার নিচে নামছে বলছে 20 মিটার নিচে নামছে, তার সরণের মান পাইছে 20 মিটার। তাহলে এটা যদি ক্যালকুলেটর চাপি আমরা 2 ইন্টু জি, জি এর মান হচ্ছে 9.8, cos 60 মান হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 20, তাহলে এটাকে ক্যান্সেল করে দিলে 9.8 ইন্টু হচ্ছে 20, 9.8 ইন্টু হচ্ছে 20, এটা হচ্ছে 196, এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। তাহলে শুধু যদি ভি বের করতে যাই রোড ওভার আনস করে দিলে 14 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার দূরত্ব অতিক্রম হওয়ার পর তার বেগ আসবে 14 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারো। পরের প্রশ্নটা দেখো, আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ। আচ্ছা, আমরা যদি একটা বস্তুর আনুভূমিকভাবে নিক্ষেপ করে দিই তাহলে দেখা যাবে যে এটা একটু পরে এরকম নিচে নামতে থাকবে এবং তার যে গতিপথটা এটা অবশ্যই পরাবৃত্তাকার হবে। আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথ অবশ্যই কেমন হবে, পরাবৃত্তাকার। কারণ আমরা যখন আনুভূমিকভাবে নিক্ষেপ করব বস্তুটা অবশ্যই কি করবে, এটারে বলা হচ্ছে যে জিত ক্রিয়া করবে। তো আনুভূমিকভাবে নিক্ষেপ করলে পরে তার আনুভূমিক বেগের উপর জি এর কোনো ইফেক্ট থাকবে না, কিন্তু জি তো তার নিচে নামাবি, তো এই জন্য দেখা যাবে যে এটা পরাবৃত্তাকার হয়ে যাবে। আনসারটা হবে পরাবৃত্তাকার। পরবর্তী প্রশ্নতে বলা আছে প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ কত। শুনুন, প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ যেহেতু বলে দিচ্ছে, আনুভূমিক উপাংশ হলে শূন্য হবে, কারণ জি অ্যাকচুয়ালি ক্রিয়া করে নিচের দিকে। তাহলে আনুভূমিক বরাবর যদি জি এর মান বা তার ত্বরণ জানতে চায় এটা অবশ্যই শূন্য আসবে, তাহলে আনসারটা হচ্ছে শূন্য। পরবর্তী প্রশ্নতে বলা আছে প্রাসের গতিপথের সর্বোচ্চ উচ্চতা, প্রাসের গতিপথের যে সর্বোচ্চ উচ্চতা, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টটা, এখানে কোনো রকমের উলম্ব বেগ থাকে না, শুধু আনুভূমিক বেগ থাকে। দেখি তারা কি জানতে যাচ্ছে, বেগ শূন্য অবশ্যই না, তার বেগ থাকে, তার বি অফ এক্স আছে এবং বি অফ এক্স সমান অলওয়েজ বি নস কস থিটা, এটা অবশ্যই শূন্য হয় না। এখানে যদি বেগ শূন্য হয়ে যেত তাহলে ও সামনে আগাচ্ছে কেন, এখানে বেগ আছে, আনুভূমিক বেগ আছে, উলম্ব বেগ নেই। স্থিতিশক্তি শূন্য অবশ্যই না, স্থিতিশক্তি এখানে শুধু আসেই না, এটা ম্যাক্স আছে। বেগ ও ত্বরণের ডট গুণফল শূন্য, ইয়েস আনসার হচ্ছে এটা কীভাবে হলো দেখো, বেগ এটা একটা ভেক্টর রাশি এবং এই জায়গায় তার লব্ধি বেগ যেটা এটা হচ্ছে বি অফ এক্স এর সমান এবং এটা হচ্ছে ভি নট কস থিটা, এটা হচ্ছে আনুভূমিক বরাবর ডিরেকশন। আর তার যে ত্বরণ এই জায়গায় অভিকর্ষজ ত্বরণ এটা তো নিচের দিকে ক্রিয়া করবে, তাহলে এখানে খেয়াল করে দেখো তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে অবশ্যই কিন্তু 90 ডিগ্রি। এখন আমরা যদি ডট গুণফল বের করতে যাই, আমরা জানতাম বেগ আর ত্বরণ এই দুটার ডট গুণফল হবে বেগের মান ত্বরণের মান ইন্টু হচ্ছে cos 90 ডিগ্রি। আমরা জানতাম cos 90 মান হচ্ছে 0, তাহলে cos 90 0 হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে দাঁড়াইলো বেগ ও ত্বরণের ডট গুণফল শূন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই মুখস্থ রাখো। বেগ ও ত্বরণের ক্রস গুণফল শূন্য অবশ্যই না, ক্রস গুণফল হলে তো এখানে সাইন চলে আসতো, এক ক্রস বি দিলে তো এখানে সাইন 90 আসতো, সাইন 90 আসলে তো এটা আরও বরং ম্যাক্স হয়ে যেত, তাহলে অবশ্যই আনসার হবে 3 নাম্বারটা। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে প্রক্ষেপকের বিচরণকালের সমীকরণ কোনটি। বিচরণকাল মানে হচ্ছে ক্যাপিটাল টি যেগুলো হচ্ছে 2 × v0 sin θ/g, এটা আর নতুন করে পড়ানোর কিছু দেখা নাই, 2 × v0 sin θ/g।
পরবর্তী প্রশ্নতে বলা আছে খাড়া উপরের দিকে নিক্ষেপিত বস্তুর আনুভূমিক দূরত্ব আর এর মান কত। খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কোনো আর থাকে না, একটা বস্তুর খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম তো এটা এখানে বিষয় তো আবার এখানেই পড়বে। আর ইকুয়েশন অনুযায়ী যদি দেখতে যাও আমরা জানতাম আর সমান হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2θ বাই জি। তাহলে 2θ যদি বসাই আমরা ভি নট স্কোয়ার সাইন 2θ মানে হচ্ছে 2 × 90 ডিগ্রি, 2 × 90 মানে হচ্ছে 180 হয়ে যাবে। এই খাড়া উপরের দিকে নিক্ষেপিত বস্তুর থিটার মান কিন্তু 90 ডিগ্রি, তাহলে এখানে যেহেতু 2 আছে তাহলে 2 × 90 হয়ে যাবে 180, সাইন 180 এর মান হচ্ছে 0, তাহলে আলটিমেটলি আনসার আসবে 0, তাহলে আনসার হচ্ছে 4 নাম্বারটা। পরবর্তী প্রশ্নতে বলা আছে রাশির সর্বাধিক উচ্চতার রাশিমালা এইচ বের করতে বলছে। এইচ ইকুয়াল হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2জি, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2জি। তাহলে এই যে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই যে ডিভাইডেড বাই 2জি, 2 নাম্বারটা। পরবর্তী প্রশ্নতে বলা আছে টি সময় পর এক্স ইকুয়াল টু 60 এবং ওয়াই ইকুয়াল টু 60 - 5t স্কোয়ার হলে ওই প্রাসের নিক্ষেপণ বেগ কত। ওরে বাবা রে, বেশ ঝামেলার প্রশ্ন। এক্স এবং ওয়াই এত হলে ওই প্রাসের নিক্ষেপণ বেগ কত হবে। আচ্ছা আমরা জানতাম তার যে এক্স বের করার ইকুয়েশন মানে একটা সময় পর আনুভূমিকভাবে কতটুকু সরছে, এক্স ইকুয়াল হচ্ছে ভি নট কস থিটা ইন্টু হচ্ছে টি, আর ওয়াই সমান হচ্ছে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এই দুটি ইকুয়েশনটা যদি আমরা কম্পেয়ার করি দেখো কত সুন্দর ইকুয়েশন। তারা বলতেছে এক্স ইকুয়াল টু 6 ইন্টু টি, তাহলে আমি শিওর এই ভি নট কস থিটা এটা সমান হচ্ছে 6। সিমিলারলি ওয়াই সমান তারা বলতেছে 8t মাইনাস 5t স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতেছি যে তার সাথে যদি এটারে কম্পেয়ার করি তো এখান থেকে বুঝেই যাচ্ছে যে 8t এর সাথে যেটা আছে মানে ভি নট সাইন থিটা এটা আসবে 8 এর সমান। তাহলে আমরা দুটি ইকুয়েশন ফর্ম করার উদ্দেশ্য কি, নিক্ষেপণ বেগ ভি নট বের করতে হবে। তো ভি নট যদি বের করতে যাই দেখি এখান থেকে কিছু একটা বের করা যায় কিনা। ভি নট সমান কি লেখা যায় একটু দেখি এখান থেকে, তাহলে আমরা লিখতে পারবো ভি নট কস থিটা, ভি নট কস থিটা, সরি কী লিখতেছি আমি, ওয়েট আ মিনিট প্লিজ। তাহলে অবশ্যই তার ভি নট কস থিটা ইকুয়াল আসবে 6। তাহলে আমরা ভি নটের জায়গায় চাইলে লিখতে পারবো আর একই সাথে ভি নট কস থিটা যদি 6 হয়, একই সাথে যদি আমরা ওয়েট আ মিনিট এখান থেকে বোঝা যাচ্ছে যে ভি নট সাইন থিটা, ভি নট সাইন থিটা এটা সমান লিখতে পারবো 8, এই যে এটা আসছে 8 এর সমান। তাহলে আমরা যদি এখন এটা 1 এটা 2 ডিভাইডেড বাই 1 করে দিই, 2 ডিভাইড বাই 1 করলে আনসার আসবে 2 ডিভাইড বাই 1 করলে আনসার আসবে 10 থিটা ইজ ইকুয়াল টু আসবে 8 ডিভাইডেড বাই 6। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 6, 10 ইনভার্স আনসার 53.13। এই থিটার মানটা যদি যে কোনো একটা ইকুয়েশনে নিয়ে বসাই দেখি তো আনসার কত আসে, কজ আনসার 0.6, 6 ভাগ আনসার আসবে 10 মিটার পার সেকেন্ড। বাহ, খুবই সুন্দর প্রশ্ন। তাহলে আমাদের যেটা করা লাগছে এই দুটো ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমাদের ফার্স্টে ভি নট কস থিটা সমান একটা ভি নট সাইন থিটা সমান একটা সামথিং নেওয়ার পর দুটো ইকুয়েশনের রেশিও বের করার পর ফার্স্টে থিটাটা বের করা লাগছে, এবং থিটাটা বের করার পর আমরা যেটা করব যে কোনো একটা ইকুয়েশনে থিটাটা বসাই দিব। তাহলে এখন হয়তো তোমাদের এই জায়গাটাতে একটু ঝামেলা হয়েছে, আমি আবার একটু রিপিট করি। আমাদের হিসাব অনুযায়ী একটা বস্তু আনুভূমিকভাবে একটা ফ্রাস আনুভূমিকভাবে কতটুকু দূরত্ব অতিক্রম করে, ধরে নিচ্ছি এই পয়েন্টের কোঅর্ডিনেটর যদি আমরা বলতাম x, y, তাহলে ও কতটুকু দূরত্ব অতিক্রম হলো। এই যে x এটা বের করার ইকুয়েশন হচ্ছে ভি নট কস থিটা টি, আর ওয়াই বের করার ইকুয়েশন হচ্ছে ভি নট সাইন থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার। দুটো ইকুয়েশন ফর্ম করার পর ভি নট কস থিটা সমান কি এবং ভি নট সাইন থিটা সমান কি, এটা দুটো ইকুয়েশন ফর্ম করার পর রেশিও নিলে থিটা আসবে, যে কোনো একটা ইকুয়েশনে থিটা বসাই দিলে আমরা ভি নটটা পেয়ে যাবো। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে ফ্রাসের নিক্ষেপণ বিন্দু ও পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো কত। নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দুর দূরত্ব মানে হচ্ছে পাল্লা, মানে যে জায়গা থেকে নিক্ষেপ করা হয় এবং যে জায়গায় এসে পড়লো এই পুরো ডিস্টেন্সটারই তো আনুভূমিক পাল্লা আর বলা হয়। পরবর্তী প্রশ্নতে বলা আছে নিক্ষেপণ কোণটিটা কত হলে আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হয়। এটা একদম মুখস্থ রাখো, এটা হচ্ছে 75.96, 75.96, এটা অলমোস্ট 76 ডিগ্রি, তাই আমরা বলছিলাম 76 ডিগ্রি দেখাবো। এই যে tan থিটা সমান হচ্ছে 4h ডিভাইডেড বাই হচ্ছে r। তারা জানতে চাচ্ছে কত কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা মানে r এবং সর্বাধিক উচ্চতা মানে হচ্ছে h দুজন সমান হবে। h এবং r যদি চলে যায় তাহলে tan থিটা সমান আসলো 4, সুতরাং থিটা সমান আসলো tan ইনভার্স 4। তোমরা ক্যালকুলেটর চেপে দেখতে পারো, এটার আনসার আসবে 75.96, এটা অলমোস্ট 76 ডিগ্রি, তাহলে আনসারটা হচ্ছে 76 ডিগ্রি। পরবর্তী প্রশ্নতে বলা আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র কোনটি। পরন্ত বস্তুর ক্ষেত্রে বলা আছে
আচ্ছা আমরা একটা ইকুয়েশন জানতাম না, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটা তো এমনিতেই বোঝায় বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জি ইন্টু টি। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য, তাহলে বি ইজ ইকুয়াল টু জিটি। এখন জি যেহেতু কনস্ট্যান্ট নাম্বার, একটা পরন্ত বস্তু যেহেতু সমতরণে পড়বে, তাহলে জি কনস্ট্যান্ট নাম্বার, তাহলে ভি এর সাথে টি এর সম্পর্ক অবশ্যই সমানুপাতিক, তাহলে ভি সমানুপাতিক টি। গ্যালিলিও সাহেব এটাই বলছিলেন। পরবর্তী প্রশ্নতে বলা আছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। সেম ইকুয়েশন দেখো, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকবে না, তাই এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এখন যেহেতু পরন্ত বস্তু সমতরণে পড়ে, তাহলে এইচ এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, তাহলে সময়ের অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা এটা সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে আনসারটা আসবে 3 নম্বর। পরবর্তী প্রশ্নতে বলা আছে 100 কেজি বরের একটি পাথরকে 200 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, বাতাসের বাধা অগ্রাহ্য করা হলো, তরন্ত অবশ্যই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 সেকেন্ড পর পাথরটি মাটি দেখে কত উচ্চতায় থাকবে। তাহলে টোটাল যদি 200 মিটার উপর থেকে ফেলে দেওয়া হয়, তাহলে এখানে 100 কেজি আসলে কোনো কাজেই আসবে না, কারণ অভিকর্ষ ত্বরণ জি অবশ্যই বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে আমাদের যেটা করতে হবে যে 3 সেকেন্ডটাও কতটুকু নিচে নেমে যায় এটা বের করতে হবে। তাহলে 3 সেকেন্ডটা কতটুকু নিচে নামলে এটা বের করার ইকুয়েশন হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু জাস্ট হাফ জি টি স্কোয়ার। তাহলে হাফ জি এর মান 9.8, টি এর মান হচ্ছে 3 স্কোয়ার, তাহলে দাঁড়ালো হাফ মানে 0.5 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 9। এটা করে দিলে আমরা পেয়ে যাবো ও কতটুকু নিচে নামছে। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে আনসার আসতেছে 44.1 মিটার। তাহলে 44.1 মিটার তো উপর থেকে নিচে নামলো, কিন্তু আমাদের দরকার ভূমি থেকে কত উচ্চতায়। তাহলে 200 থেকে এটা মাইনাস করে দিলে যা আসে তাই, তাহলে 200 মাইনাস আনস করে দিলে আনসার আসবে 155.9 মিটার, 155.9 মিটার। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে একটি বস্তুকে ভি নট আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, নিচের কোন রাশিটি এর সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করে। সর্বোচ্চ উচ্চতা আসবে ভি নট স্কোয়ার বাই 2জি। এই যে আনসার হচ্ছে ভি নট স্কোয়ার বাই 2জি, একটু মুখস্থ রাখো। 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথর উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে। 9.8 মিটার পার সেকেন্ড বেগে কত খাড়া উপরের দিকে, আনসার হচ্ছে 2 ইন্টু ভি নট বাই জি। তাহলে 2 ইন্টু ভি নট বাই জি যেহেতু, তাহলে আমাদের হিসাব অনুযায়ী তারা বলতেছে বেগের মান যেন 9.8 বসাই, তাহলে জিও 9.8 ক্যান্সেল করে দিলে টি ইজ ইকুয়াল টু আসবে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর ভূপৃষ্ঠে ফিরে আসবে মানেই ক্যাপিটাল টি। পরবর্তী প্রশ্নতে বলা আছে 4 কেজি বরের একটি পাথরকে 100 মিটার উঁচু বিল্ডিংয়ের উপর থেকে ছেড়ে দেওয়া হলো, ভূমিতে পতিত হতে কত সময় লাগবে। মানে সহজ কথায় 100 মিটার পথ পাড়ি দিতে তার কত সময় লাগে। আমরা জানতাম এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, যেহেতু পাথরকে ফেলে দেওয়ার কথা বলছে তাহলে আদিবেগ শূন্য, লেখার দরকার নেই। তাহলে 100 ইজ ইকুয়াল টু আসবে হাফ ইন্টু জি এর মান 9.8, টাইমের মান হচ্ছে টি স্কোয়ার। তাহলে দাঁড়াইলো 200 ডিভাইডেড বাই 9.8, এটা যা আসবে এটা হচ্ছে টি স্কোয়ারের মান 20.40 সেকেন্ড। তাহলে টি সমান যদি বের করতে যাই রোড ওভার রানস, তাহলে যা আসে তাই, তাহলে আসলো 4.5 সেকেন্ড। এই যে আনসার আসবে 2 নম্বরটা 4.5 সেকেন্ড। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে চিত্রে মসৃণ আয়ততল বেগে গড়িয়ে পড়া বস্তুটার ত্বরণ কত। এটা একটু আগে দেখাচ্ছিলাম, দেখো এটা যদি থিটা হয় তাহলে এই জায়গাটা আসবে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, বা এই জায়গাটা আসবে 90 মাইনাস থিটা। তাহলে আমরা থিটাটা পেয়ে গেছি 90 মাইনাস থিটা। এখন যেহেতু এদিকে জি এর মান জানতে যাচ্ছে, তাহলে জি কস থিটা, থিটা হিসেবে অবশ্যই কিন্তু 90 মাইনাস থিটা। কেন 90 মাইনাস থিটা নিচ্ছে আবার বলি, কারণ আমরা জি এর সাথে যে কোনটা নিচ্ছি এটা কিন্তু থিটা না, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। কস 90 মাইনাস থিটা হয়ে যাবে সাইন থিটা, তাহলে দাঁড়ালো জি সাইন থিটা। তাহলে আনসারটা আসবে 2 নম্বর, মানে জি সাইন থিটা। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে বিনা বাধায় খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতায় ওঠার প্রয়োজনীয় সময়। আচ্ছা, সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কিন্তু জাস্ট টি ম্যাক্সটা জানতে যাচ্ছে। তাহলে আমরা জানতাম টি ম্যাক্স ইজিক্যাল হচ্ছে ভি নট ডিভাইডেড বাই জি, যেহেতু খাড়া উপর দিকে নিক্ষেপ করছে, বা ইউ বাই জি। আনসার 4 নম্বরটা। 1 আরপিএস রেভলিউশন পার সেকেন্ড। তো আমরা জানতাম মানে কি বোঝাচ্ছে এই রেভলিউশন পার সেকেন্ড, আরপিএস আরপিএম এগুলো আসলে ওমেকার ইউনিট। ওমেকা বের করার একটা ইকুয়েশন হচ্ছে 2 পাই ইন্টু এন বাই ডিভাইডেড বাই টি। 2 পাই মানে হচ্ছে ওমেকা মানে হচ্ছে কৌণিক বেগ। তাহলে আবার বলি আরপিএস আরপিএম আরপিএইচ এগুলো হচ্ছে কৌণিক বেগ, ওমেকা বের করার ইকুয়েশন। তাহলে কৌণিক বেগ ওমেকা বের করার ইকুয়েশন হচ্ছে 2 পাই ইন্টু এন বাই টি। তাহলে 2 পাইয়ের জায়গায় 2 পাই রাখলাম, এখানে এন হিসেবে নিব আমরা একটা ঘূর্ণন পার সেকেন্ড, একটা ঘূর্ণন পার সেকেন্ড। তাহলে একটা ঘূর্ণন পার সেকেন্ড, তাহলে আনসার আসতো জাস্ট 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। আনসার আসবে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। আমি আবার বলি যদি বলতো আরপিএম, যদি বলতো অন্য একটা প্রশ্ন আমি সলভ করাচ্ছি, ধরে নিচ্ছি 10 আরপিএম যদি বলতো, এটা দ্বারা বোঝানো হয় 10টা ঘূর্ণন পার মিনিট। তখন যদি ওমেকা বের করতে বলতো, ওমেকা বের করার যে ইকুয়েশন 2 পাই ইন্টু এন ডিভাইডেড বাই টি, 2 পাইয়ের জায়গায় 2 পাই, এখানে এন হিসেবে নিতাম আমরা 10টা, আর টাইম হিসেবে নিতাম আমরা প্রতি মিনিটে, যেহেতু বলতেছে তাহলে 60, এই তো যা আসতো তাই, তখন হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড আসতো। এখানে যেহেতু 1 আরপিএস, তার মানে প্রতিটা ঘূর্ণন এই যে এনের জায়গায় 1, আর প্রতি সেকেন্ডে তার মানে টাইমের জায়গায় 1, তাহলে 2 রেডিয়ান পার সেকেন্ড। পরবর্তী প্রশ্নতে বলা আছে হাত ঘড়ির মিনিটের কাঁটা আর কৌণিক বেগ কত। আচ্ছা, মিনিটের কাঁটা যেহেতু বলে দিছে আমরা বুঝে গেছি ওমেকা বের করার ইকুয়েশন হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি, আর মিনিটের কাঁটার পর্যায়কাল হচ্ছে 60 মিনিট বা 3600 সেকেন্ড।
তাহলে এটা দিয়ে এটা যদি কেটে দিই তাহলে আনসার হবে পাই ডিভাইডেড বাই 1800 বা 1800, ইউনিটটা অবশ্যই আসবে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। পরবর্তী প্রশ্নতে বলা আছে ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? তবে ইউনিটটা একটু খেয়াল করে দেখো, একটা দিছে সেকেন্ডে, বাকি সবগুলো কিন্তু মিনিটে দিছে, রেডিয়ান পার মিনিট। সো প্লিজ একটু বুঝে শুনে চলো রেডিয়ান পার মিনিট এটা হিসাব করি। একটু আগে যেটা দেখতেছিলাম এটাই 2π/t, তাহলে 2π-এর জায়গায় 2π রইল, আর টি এর জায়গায় আমরা যদি মিনিটে বসাই তাহলে ঘড়ির মিনিটের কাঁটার পর্যায়কাল হচ্ছে 60 মিনিট বা 3600 সেকেন্ড। তাহলে এখানে আমরা 60 মিনিট নিয়ে কাজ করতেছি, তাহলে আনসার আসবে পাই ডিভাইডেড বাই 30, আনসারটা আসবে এত রেডিয়ান, অবশ্যই পার মিনিটে হিসাব করতে হবে। পরবর্তী প্রশ্নতে বলা আছে পৃথিবীর নিজকে গুণনের জন্য আইফেল টাওয়ারের কৌণিক বেগ কত? শোনো, এখানে আইফেল টাওয়ার কথাটার কোনো মানেই হয় না, মানে বোঝাতে চাচ্ছি এখানে আইফেল টাওয়ার বা অন্য কোনো টাওয়ার বা অন্য কোনো একটা বস্তুর কথা বলুক, যেহেতু পৃথিবীতে বলে দিছে, আমরা জানি পৃথিবী তার নিজকে একবার ঘুরতে 24 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে যদি 24 ঘন্টা সময় নেয় তাহলে আমরা যদি তার কি বের করতে যাই, ওমেকা বের করতে যাই, তাহলে ওমেকা যেগুলো আসবে 2π ডিভাইডেড বাই হচ্ছে টি, যেখানে টি হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টার যদি আমরা সেকেন্ডে নিই তাহলে আনসার আসবে 86400 সেকেন্ড। তাহলে আনসার দেখি 2 × 3.1416 ডিভাইডেড বাই হচ্ছে 86400, আনসার আসতে আসছে 7.27 ইন্টু 7.27 ইন্টু 10 ইনভার্স ক্যালকুলেটার এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না, আমার ক্যালকুলেটারটা একটু কেমন জানি, তোমরা একটু ক্যালকুলেটার চেপে দেখতে পারো কত আসে, একটু প্লিজ ক্যালকুলেটার চেপে। আনসার হচ্ছে এটাই। আর যদি ডিগ্রিতে নিতে হয়, যদি এটাতে রেডিয়ান পার সেকেন্ড, এটার আনসারটা অবশ্যই রেডিয়ান পার সেকেন্ড, যদি রেডিয়ান পার সেকেন্ডে না মিলে তাহলে 2 ইন্টু এখানে যেটা চাপতে হবে, পায়ের মান তো 180, 2 × 180 ডিভাইড বাই 86400 সেকেন্ড দিলে তখন এককটা আসবে ডিগ্রি পার সেকেন্ড, ডিইজি পার সেকেন্ড, কোনো না কোনো একটা তো মিলবে অবশ্যই। তাহলে পায়ের মান 3.1416 বসাইলে যে এককটা আসবে এটা আসবে রেডিয়ান পার সেকেন্ড, আর ডিগ্রিতে নিলে যেটা আসবে এটা আছে ডিগ্রি পার সেকেন্ড। আচ্ছা, একটু কমেন্ট করে জানাই দিও এখানে আনসার কোনটা আসে। পরবর্তী প্রশ্ন, বৃত্তাকার পথে সমান সময়ে সমান কৌণিক দূরত্ব অতিক্রমকারী কোনো কোণের রৈখিক বেগ কত? আচ্ছা, সমান সময়ে সমান কৌণিক দূরত্ব অতিক্রম করতেছে, তা আবার বৃত্তাকার পথে ঘুরতেছে, তো আমরা জানতাম ভি যেগুলো হচ্ছে আর ইন্টু ওমেকা, তো সমান সময় যেহেতু সমান কৌণিক দূরত্ব অতিক্রম হয় তাহলে তার ওমেকা কনস্ট্যান্ট, আর তো এমনিতেই কনস্ট্যান্ট। দেখি কি বলছে, শুধু মানের পরিবর্তন হবে, অবশ্যই মানের পরিবর্তন কেন হবে না ভাই, মানের পরিবর্তন তো হবেই না, যেহেতু রৈখিক বেগের বের করতে বলতেছে, তো রৈখিক বেগ এটাও পরিবর্তন হচ্ছে না, এটাও পরিবর্তন হচ্ছে না, তাহলে অবশ্যই রৈখিক বেগের মানে কোনো পরিবর্তন হবে না, ধ্রুবক হবে। আচ্ছা, বেগ যেহেতু বলতেছে বেগ ধ্রুবক থাকবে না, কারণ দিকেরও তো ব্যাপার স্যাপার আছে, ধরো একটা বস্তু এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে, তো বলতেছে তার মানের পরিবর্তন হচ্ছে না, এই যে ওমেকার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, সমান সময়ে সমান কৌণিক দূরত্ব অতিক্রম হতেছে, মানে সমকৌণিক বেগে ঘুরতেছে, তো শুধু দিকের পরিবর্তন হচ্ছে। ইয়েস, শুধু দিকের পরিবর্তন হচ্ছে। কেন? শোনো, কারণ একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, নাম শুনিতে বোঝা যাচ্ছে ভাই, বৃত্তাকার পথ মানে কি, ও বক্র পথে ঘুরতেছে, তার পথটা সরল না দেখি তো এটা বৃত্তাকার পথ, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে যেটা হবে তার মানের পরিবর্তন হবে, কিন্তু কোনো দিকের কি বলতেছি, শুধু দিকের পরিবর্তন হবে, মানের কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে যে একটি পাখা প্রতি মিনিটে 30 বার করে ঘুরছে, এর কৌণিক বেগ কত? কৌণিক বেগে যদি আমরা ওমেকা বের করতে যাই, ওমেকা যেগুলো হচ্ছে 2π ডিভাইডেড বাই টি, তাহলে এখানে 2π মানে হচ্ছে 2 প্রতি মিনিটে 30 বার, প্রতি মিনিটে যখন ঘুরবে, প্রতি মিনিটে যতবার ঘুরে তখন যদি তার ওমেকা বের করতে বলা হয়, তাহলে ওমেকা যেগুলো আসবে 2π n ডিভাইডেড বাই টি, তাহলে আনসারটা আসবে 2π ইন্টু n ডিভাইডেড বাই হচ্ছে টি, তাহলে 2π এর জায়গায় হচ্ছে 2 × 3.1416, n এর মান আসবে প্রতি মিনিটে যেহেতু বলতেছে তাহলে 30 ডিভাইডেড বাই হচ্ছে 60, ক্যালকুলেটর চাপলে যা আসে তাই অ্যান্সার। বুঝে যাচ্ছে, এটা আসবে 2 আর 2 ক্যান্সেল করে দিলে শুধু পাই থাকবে, তাহলে পাই রেডিয়ান পার সেকেন্ড। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হলো ভি যেগুলো হচ্ছে ওমেকা ক্রস আর। আচ্ছা, এটা একটু মুখস্থ রাখতে হবে, রৈখিক বেগ ভি সমান হচ্ছে ওমেকা ইন্টু ক্রস আর। এটা হচ্ছে আমরা ক্রসের নিয়ম অনুযায়ী পাই, যে দুইটা ভেক্টরের ক্রস করার নিয়ম অনুযায়ী পাই যে ডিরেকশনটা আসতে হবে, বীজগুলো হচ্ছে ওমেকা ক্রস আর। আশা করি এতটুকু বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য কমলে, আচ্ছা মিনিটের কাঁটার দৈর্ঘ্যটা কমে আসতেছে, ইট মিনস আর কমে যাচ্ছে, তো আমরা জানতাম বীজগুলো হচ্ছে আর ইন্টু ওমেকা, এটা হয়তো চেঞ্জ হচ্ছে। দেখি কি বলতেছে, রৈখিক বেগ বাড়ে কৌণিক বেগ বাড়ে না, কৌণিক বেগ তো বাড়ার কোনো সুযোগ নেই, যেহেতু মিনিটের কাঁটা বলে দিয়ে দিছে, ঘড়ির কাঁটা বড় হোক বা ছোটো হোক, মিনিটের কাঁটা মানেই তার পর্যায়কাল 3400 সেকেন্ড, তার ওমেকা আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, ওমেকা অবশ্যই বাড়ে না, তাহলে এই অপশনটা বাদ।
রৈখিক বেগ কমে কৌণিক বেগ কমে না, কৌণিক বেগ চেঞ্জ হতে পারবে না, কৌণিক বেগ কোথায় স্থির থাকে এটা দিতে হবে। এই যে বোঝা যাচ্ছে যে কৌণিক বেগ স্থির থাকে, তাই আমি আয়ের আগেরটা না দেখে মোটামুটি বলে দিতে পারি যেহেতু কৌণিক বেগ স্থির থাকে একটাই অপশনে আছে, তাহলে অবশ্যই রৈখিক বেগ কমে এবং কৌণিক বেগ স্থির থাকে, এটাই অ্যান্সার। কারণ আবার বলতেছি মিনিটের হাঁটা যেহেতু বলে দিচ্ছে ইট মিনস তার ওমেগা কনস্ট্যান্ট, আর ওমেগা যখন কনস্ট্যান্ট থাকবে যেহেতু মিনিটের হাঁটা, এখন যদি আর কমায় দেই তাহলে অবশ্যই বি এর সাথে আর এর সম্পর্ক যেহেতু সমানুপাতিক, ওমেগা কনস্ট্যান্ট থাকা অবস্থায় তাহলে অবশ্যই তার বিটা কমে যাবে। তাহলে আনসার হবে তার রৈখিক বেগ কমে কিন্তু কৌণিক বেগ স্থির থাকে। আবার বলি কৌণিক বেগ কেন স্থির থাকবে, যেহেতু মিনিটের কাঁটা বলে দিয়ে দিছে, এখন ঘড়ির এটা হাত ঘড়ি হোক, দেয়াল ঘড়ি হোক, ছোটো হোক বড় হোক, তার পর্যায়কাল তো অবশ্যই 3600 সেকেন্ড, আর পর্যায়কাল 3600 সেকেন্ড মানে হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, এখান থেকে আমরা তার ওমেগা বের করে নিতে পারবো, তার মানে ওমেগা স্থির, আর যেহেতু কমানোর কথা বলতেছে তাহলে অবশ্যই তার বিটা কমে যাবে। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে 0.0 মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাঁটা প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান হতো। প্রান্তীয় বিন্দুর বলছে, প্রান্তীয় বিন্দু তো আবার রৈখিক বেগ জানতে চাচ্ছে, রৈখিক বেগ মানে হচ্ছে ভি। তো আমরা জানতাম ভি বের করার ইকুয়েশন হচ্ছে ভি ইজ ইকুয়াল হচ্ছে আর ইন্টু ওমেগা, তাহলে আর এর মান 0.01 বলে দিছে, আর ওমেগা বের করতে হবে যেহেতু মিনিটের কাঁটা বলছে, তাহলে 2π ডিভাইডেড বাই হচ্ছে 3600। ক্যালকুলেটার চাপলে যার সাথে একটু ক্যালকুলেটার দেখি, তাহলে 2 × 3.1416 2π 0.01 ডিভাইডেড বাই 3600, তাহলে আনসার আসবে 1.745 ইন্টু 10 ইনভার্স আর কিছু একটা 10 ইনভার্স 5, তাহলে 1.74 ইন্টু 10 ইনভার্স, এই যে আনসারটা হচ্ছে এটা 3 নাম্বারটা। পরবর্তী প্রশ্নতে বলা আছে কৌণিক ত্বরণের মাত্রা কোনটি? কৌণিক ত্বরণ মানে হচ্ছে আলফা, আলফার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, এখান থেকে বোঝা যায় রেডিয়ানের কোনো মাত্রা হয় না, তাহলে টি ইনভার্স 2, তাহলে আনসারটা আসবে জাস্ট টি ইনভার্স 2, এই যে m0 t0 জাস্ট l0 টি ইনভার্স 2। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে বৃত্তাকার পথে এত কিলোমিটার দ্রুতিতে চলমান একটি গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এত হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? আমরা জানতাম এ ইজিক্যালটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর, তাহলে পথের ব্যাসার্ধ আর যেহেতু জানতে চাচ্ছে তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ, ভি এর মান হচ্ছে এটা মিটারে নিতে হবে অবশ্যই, তাহলে 72 কিলোমিটার পার আওয়ারে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই তাহলে 72/3.6, তাহলে আনসার আসবে 20 স্কোয়ার ডিভাইড বাই এ হচ্ছে 2, তাহলে 400 ডিভাইডেড বাই হচ্ছে 2, মানে 400 ডিভাইড বাই 2 হচ্ছে মানে হচ্ছে 3 নাম্বার 200 মিটার। পরবর্তী প্রশ্নতে বলা আছে একটি বস্তুর গতিপথের লেখচিত্র নিম্নরূপ, লেখচিত্র দেওয়া আছে ওবি অংশ বস্তুটি সমতরণে চলতেছে, ওবি অংশ যেহেতু এটা ভি ভার্সেস টি, এটা অবশ্যই সমতরণ নির্দেশ করে, বিসি অংশ অবশ্যই সমবেগ নির্দেশ করে, আর সিডি অংশটা আসলে নির্দেশ করে যে এটা বেগ একদম কি হয়ে গেছে, একটু খেয়াল করে দেখো বেগ নাই হয়ে গেছে, না না হঠাৎ করে বেগ নাই হয়ে গেছে, হ্যাঁ হঠাৎ করে থেমে গেছে বলতে পারো এটা, এখানে আসলে বেগ হঠাৎ করে যেটা হয়েছে এখান থেকে আর কোনো বেগের মান আর বাড়ছে না, উপরেও যায় নাই নিচেও যায় নাই, ও উপরে যায় নাই ডিরেক্ট কমে 0 হয়ে গেছে, যে 10 সেকেন্ড আইসা বেগ 0 হয়ে গেছে। আচ্ছা ওবি অংশ বস্তুটি সমতরণে চলে, এটা রাইট, বিসি অংশ ত্বরণ শূন্য, হ্যাঁ এটা রাইট। 10 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে হয় আমরা জানতাম বি ভার্সেস টি, লেখচিত্র যদি সরণ বের করতে হয়, আচ্ছা এখান থেকে বের করা যাবে, চলো আমরা ওবি অংশের সরণটা বের করে ফেলি। ওবি অংশের সরণটা আসবে S1 ইজ ইকুয়াল টু ধরি S1 সমান হচ্ছে ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, তাহলে তার ইউ আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 5, এই যে এখানে 5 দিয়ে দিছিল তোমরা হয়তো দেখতেছো না, বাই 2 ইন্টু টি, টাইম হচ্ছে 0 থেকে 5 সেকেন্ড, এই যে এখানে 5 লেখা আছে, তাহলে ইন্টু হচ্ছে 5, তাহলে আনসার আসলো 25/2, আনসার আসবে 12.5, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব আসলো 12.5, এটা হচ্ছে ওবি অংশের জন্য। আর সিডি অংশটা তো সমবেগ, তাহলে সমবেগের জন্য এস ইকুয়াল হচ্ছে ভি ইন্টু টি, তাহলে তার বেগের মান আসলো 5 আর টাইমও 5 ইন্টু 5 মানে হচ্ছে 25, তাহলে 25 প্লাস 12.5, তাহলে আনসার আসলো 37.5 মিটার। আচ্ছা আনসার আসবে না, তাহলে অবশ্যই এটা আনসার না, এস ইজ ইকুয়াল টু ভিটি, ভুল করে নাই তো, না ঠিক আছে, তাহলে অবশ্যই আনসার হবে 1 এবং 2, আশা করি বুঝছো। প্রশ্ন হচ্ছে এমন যে 45 মিটার উচ্চতায় অবস্থিত নল হতে সমান সময় ব্যবধানে পানির ফোঁটা ভূমিতে পতিত হচ্ছে, প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন চতুর্থ ফোঁটা নল হতে পড়ার উপক্রম হয়, এই কথাটা বোঝা খুবই জরুরি যে পড়ার উপক্রম হয় দিয়ে আসলে তারা কী বোঝাতে যাচ্ছে। আচ্ছা তারপর হচ্ছে যে আচ্ছা আমি আবার ওয়ার্ডটা বলি যে পড়ার উপক্রম হয়, ইট মিনস এখনও পড়বে, পড়ে নাই পড়বে। প্রথম ফোঁটা ভূমিতে পড়ার মুহূর্তে তৃতীয় ফোঁটা ভূমি হতে কত উচ্চতায় থাকবে এটা আমাদের বের করতে হবে। তো আমার কাছে মনে হয় যে অনেকের আসলে প্রশ্নটা পড়তে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে, সো আমি আগে আমার মতো করে প্রশ্নটা একটু এক্সপ্লেন করি, তারপরে তার সমাধানটা কীভাবে একটু বলতেছি। প্রশ্নটা হচ্ছে এমন যে তুমি দেখবা যে মাঝে মধ্যে আমরা বাসা বাড়িতে যে ট্যাপ কলগুলো থাকে, সো আমরা যদি এই ট্যাপ কলগুলারে ব্যবহারের পর যথেষ্ট শক্তভাবে না লাগাই,
বন্ধ করে দিই আর কি, যথেষ্ট শক্তভাবে বন্ধ করে না দিই, তাহলে দেখা যাবে যে ফুটায় ফুটায় পানি পড়তে থাকে। তো এরকম একটা কেস আমরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ধরে নিচ্ছি এটা একটা পানির কল, এটা একটা পানির কল। তো এখান থেকে ফুটায় ফুটায় পানি পড়তেছে। এটা ধরে নিচ্ছি গ্রাউন্ড, এটা হচ্ছে ভূমি। তো এই যে ফুটায় ফুটায় পানি পড়তেছে, তো এই যে পানির ফুটাগুলো পড়ে, এগুলো আসলে একটা নিয়ম মেনে পড়ে, এমন না যে হচ্ছে যখন যেটা পড়তেছে এমন হয় না। এগুলা একটা নিয়ম মেনে পড়ে। নিয়মটা হচ্ছে এমন যে প্রথম ফুটা একটা পড়লো, তার পরের ফুটাটা পড়তে যদি 4 সেকেন্ড সময় লাগে, আমি ধরে নিচ্ছি যদি 4 সেকেন্ড সময় লাগে, এরপরটা তো 4 সেকেন্ড পরে আরেকটা পড়বে, 4 সেকেন্ড পরে আরেকটা পড়বে, 4 সেকেন্ড পরে আরেকটা পড়বে, এইভাবে ফুটাগুলো পড়তে থাকবে। তো আমরা কিন্তু বাসাবাড়িতে এইসব জিনিস প্রায়ই লক্ষ্য করি। দেখবা যে হচ্ছে আমাদের ওয়াশরুমের ট্যাপ কলটা যদি যথেষ্ট শক্তভাবে লাগানো না থাকে, তাহলে দেখবা যে পানির বাঁধের মধ্যে এরকম ফুটায় ফুটায় পানি পড়তে থাকে। তো তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো, দেখবা যে এই যে ফুটায় ফুটায় পানি পড়তেছে, এই ফুটাগুলো আবার একটা সমান সময় ব্যবধানে পড়তেছে। তো তারা এখন যে প্রশ্নটা পড়তেছে, ধরো একটা ফুটা পড়লো, আরেকটা ফুটা পড়লো, আরেকটা ফুটা পড়লো, আরেকটা ফুটা পড়লো, এইভাবে। সো একটা জিনিস লক্ষ্য করা গেছে, এই প্রথম ফুটাটা যখন মাত্র ভূমিতে এসে আঘাত করলো, প্রথম ফুটাটা যখন মাত্র ভূমিতে এসে আঘাত করলো, 4 নাম্বার ফুটাটা তখন পড়ার উপক্রম হয়। মানে 4 নাম্বার ফুটাটা এখন পড়বে, পড়ছে না, এই কথাটা বোঝা খুব জরুরি। 4 নাম্বার ফুটাটা পড়ছে না, 4 নাম্বার ফুটাটা এখন পড়বে। তাহলে 1 নাম্বার ফুটাটা যখন মাত্র ভূমিতে, 4 নাম্বার ফুটাটা এখন পড়ার উপক্রম হয়। তাহলে যেহেতু এটা 1 নাম্বার ফুটা আর যেহেতু এটা 4 নাম্বার ফুটা, তাহলে অবশ্যই 2 এবং 3 মাঝে কোথাও আছে। তাহলে এখন আমাদের যেটা বুঝতে হবে, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ওই 2 নাম্বার ফুটাটা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ফুটাটা। আমাদের ঠিক এখন বের করতে হবে যে 3 নাম্বার ফুটাটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, আর তারা আমাদেরকে এই টোটাল হাইটটা কত এটা বলে দিতে হবে, বলে দিবে। ধরে নিচ্ছি এটা হচ্ছে 45 মিটার, এটা আমাদের প্রশ্ন অনুযায়ী 45 মিটার। তাহলে কি হলো যে একটা সমান সময় ব্যবধান অন্তর অন্তর ফুটা পড়তেছিল। তো 1 নম্বর ফুটাটা যখন মাত্র ভূমিতে আঘাত করছে, 4 নম্বর ফুটাটা তখন পড়ার উপক্রম হয়। আমাদের বের করতে হবে যে 3 নম্বর ফুটাটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। সো এখন আবার প্রশ্নটা পড়ি। প্রশ্নটা হচ্ছে এমন যে 45 মিটার উচ্চতায় অবস্থিত নল হতে সমান সময় ব্যবধানে পানির ফুটা ভূমিতে পতিত হচ্ছে। প্রথম ফুটা যখন ভূমিতে পড়ে, তখন চতুর্থ ফুটা নল হতে পড়ার উপক্রম হয়। এই যে দেখো, আশা করি এখন বোঝা যাচ্ছে যে টোটাল 45 মিটার পানির সমান সময় অন্তর অন্তর পড়তেছে। প্রথম ফুটা যখন ভূমিতে আঘাত করছে, যেটা প্রথম পড়ছিল, এটা যখন মাত্র ভূমিতে পড়ছে, 4 নম্বর ফুটাটা মানে চতুর্থ ফুটাটা তখন নল থেকে পড়ার উপক্রম হয়। তাহলে চতুর্থ ফুটাটা যেহেতু নল থেকে পড়ার উপক্রম হচ্ছে, আমাদেরকে যেটা করতে হবে, এই যে দেখো চতুর্থ ফুটাটা পড়ার উপক্রম হচ্ছে, প্রথম ফুটা যখন পড়ার মুহূর্তে, প্রথম ফুটা ভূমিতে পড়ার মুহূর্তে, মানে মাত্র যখন প্রথম ফুটাটা ভূমিতে পড়ে, তখন জানতে যাচ্ছে যে তৃতীয় ফুটা ভূমি হতে কত উচ্চতা, এটা আমাদের বের করতে হবে। তো এইসব প্রবলেমগুলো সলভ করতে আমাদের যে আইডিয়াটা সাহায্য নিতে হবে, এখান থেকে আমি দেখা দিচ্ছি। আমাদেরকে প্রথমে এই যে ফুটাটা মুক্তভাবে পড়তেছে, তুমি একটু খেয়াল করে দেখো, মুক্তভাবে পড়তেছে মানে তো তার মধ্যে একটা ত্বরণ থাকবে, এবং এটা সমতরণে, মানে অভিকর্ষজ ত্বরণের পরিমাণটা আসবে 9.8, ঠিক 9.8 ত্বরণের নিচে নামবে। যদিও আমাদের প্রশ্নে একটা নোট দিয়ে দিছে যে জি এর মান তারা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরতে বলছে, যদিও জি এর মান কিন্তু 9.8, কিন্তু এখানে কিছু করার নাই, যেহেতু তারা 10 দিয়ে দিছে, তাহলে আমাদের 10 ধরে প্রবলেমটা সলভ করতে হবে। আচ্ছা, তো অবশ্যই মুক্তভাবে পড়তেছে যেহেতু ত্বরণ থাকবে, তো অবশ্যই কেউ এমন ভাইবো না যে আচ্ছা আমরা যে টোটাল হাইটটা নিলাম, তাহলে এটারে 4টা ভাগে ভাগ করে ফেলি, তাহলে তো আমরা বুঝতে পারবো যে এটা থেকে এটা কত উচ্চতা, এটা থেকে এটা কত উচ্চতা, এইরকম করতে যায় না, কারণ এটা সমবেগে পড়তেছে না, এটার মধ্যে একটা ত্বরণ আছে। ত্বরণ আছে মানে আমি বলতে বোঝাচ্ছি যে এমন ভাবার দরকার নাই যে এই জায়গাটা আসতে যতটুকু সময় লাগছে, ঠিক পরের সময় ঠিক ততটুকু আসলো, সমান সময়ে সমান জায়গা আসতেছে, এটা এমন না, কারণ এটা সমবেগে পড়তেছে না, তার মধ্যে একটা ত্বরণ আছে। তো আমাদেরকে তাহলে আসলে প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে? প্রবলেমটা সলভ করার উপায় হচ্ছে, আমরা ফার্স্টে এই 45 মিটার উপর থেকে একটা ফুটা উপর থেকে নিচে পড়তে টোটাল কতটুকু সময় লাগে এটা খুঁজে বের করবো। এটা বের করার উপায় কি? আমরা জানতাম এই চিজগুলো হচ্ছে আমরা জানতাম যে এইচ বের করার যে ফর্মুলা, এইচ হচ্ছে এই চিজগুলো হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এটা যেহেতু মুক্তভাবে পড়তেছিল, ফুটাগুলো যেহেতু মুক্তভাবেই পড়ে, তাহলে তার আদিবেগ অবশ্যই শূন্য আসবে, তাহলে আদিবেগ লেখার দরকার নাই, এই চিজগুলো আসবে হাফ জিটি স্কোয়ার, হাফ জি ইন্টু টি স্কোয়ার। এখানে এইচ এর মান কত লিখবো? এইচ এর মান হচ্ছে 45, হাফ জি এর মান 10 লিখতে বলছিল কিন্তু, ইন্টু হচ্ছে টি স্কোয়ার। জি এর মান যদিও 9.8, কিন্তু তারা বলে দিছিল জি এর মান 10 লিখতে, তাহলে আমরা 10 লিখে আগাবো। আচ্ছা 10, এখন টুরে যদি পাশে পাঠাই দিই, তাহলে দাঁড়াইলো 90 ভাগ হচ্ছে 10, পুরোটা হচ্ছে টি স্কোয়ার, তাহলে বোঝা যাচ্ছে টি স্কোয়ারের মান আসলো 9, তার মানে টি এর মান আসলো হচ্ছে 3 সেকেন্ড। তার মানে অবশ্যই এই উপর থেকে একদম নিচে পড়তে এই যে পুরো সময়টা, এটা হচ্ছে 3 সেকেন্ড সময় লাগবে। এখন আমাদের কাজ হচ্ছে, তোমরা যদি একটু খেয়াল করো, এটা 1 নম্বর ফুটা, 2 নম্বর ফুটা, 3 নম্বর ফুটা, 4 নম্বর ফুটা। যেহেতু 4 নম্বর ফুটা, তাহলে আমরা টোটাল টাইমটারে 3টা ভাগে ভাগ করে দেবো।
তো 3টা ভাগে যদি ভাগ করে দিই, 3টা ভাগে ভাগ করলে টোটাল টাইম হচ্ছে 3 তারা যদি 3 ভাগে ভাগ করি তাহলে আনসার আসবে 1 সেকেন্ড। ঠিক এই জায়গাটাতেই তোমাদের ঝামেলাটা হবে যে আমি কেন 3 দ্বারাই ভাগ করলাম। এই জায়গাটা বুঝলে পরেই এই প্রবলেমটা আসলে সলভ। জাস্ট এটা বুঝতে হবে যে কেন 4টা ফুটা বলার পর আমরা কেন 3 দ্বারা ভাগ করতেছি, টোটাল টাইমটা কেন 3 দ্বারা ভাগ করবো। তো এখানে আইডিয়াটা হচ্ছে এমন, একটু খেয়াল করে দেখো, ও যখন মাত্র পড়লো তার একটা নির্দিষ্ট সময় পর এই 2 নম্বর ফুটাটা পড়ছে, তার একটা নির্দিষ্ট সময় পর 3 নম্বর ফুটাটা পড়ছে, এবং এখন 4 নম্বর ফুটাটা পড়বে। 4 নম্বর ফুটাটা পড়ছে না, 4 নম্বর ফুটাটা এখন পড়বে। এই যে 4 নম্বর ফুটাটা এখন পড়বে, ইট মিনস 4 নম্বর ফুটাটা কোনো সময় পাইছে না, পড়ার জন্য এখনও ও সময় নিছে না, ও এখন নিবে, ও পড়ার উপক্রম হচ্ছে, মানে এখনও পড়ে যাবে। তাহলে সময়টা পাচ্ছে কে? 1 নম্বর ফুটাটা সময় পাইছে, 2 নম্বর ফুটাটা সময় পাইছে, 3 নম্বর ফুটাটা সময় পাইছে, কিন্তু 4 নম্বর ফুটাটা কোনো সময় পাইছে না। তার মানে টোটাল টাইমে 4টা ভাগে ভাগ করা যাবে না। যেহেতু বলছে 4 নম্বর ফুটাটা পড়ার উপক্রম হয়, ইট মিনস 4 নম্বর ফুটাটা এখন পড়বে। তাহলে সমান সময় অন্তর পড়তেছিল, তাহলে এই যে প্রথম ফুটাটা পড়লো, দ্বিতীয় ফুটাটা পড়লো, তৃতীয় ফুটাটা পড়লো, এখন পড়বে। ইট মিনস টোটাল যতটুকু টাইম লাগবে, মানে এই 45 মিটার পড়তে যতটুকু সময় লাগবে, যেহেতু প্রথম ফুটাটা মাত্র আঘাত করছে এবং এই 45 মিটার আসতে প্রথম ফুটাটার যেহেতু 3 সেকেন্ড সময় লাগছে, তাহলে এই 3 সেকেন্ড এর মধ্যে আরও 2টা ফুটা পড়ছে এবং 3 নম্বর ফুটাটা এখন এই সময়ের মধ্যে 3টা ফুটা পড়ছে এবং 4 নম্বর ফুটাটা এখন পড়ার উপক্রম হবে। ইট মিনস টোটাল টাইমটা এখন আমাদের 3টা ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, 3টা ভাগে ভাগ করলে আসলো 1 সেকেন্ড, এবং এই যে 1 সেকেন্ড আসলো, এই 1 সেকেন্ড আসলে বোঝায় যে প্রতি 1 সেকেন্ড পর পর আসলে ফুটাগুলো পড়তেছিল। এই যে প্রতি 1 সেকেন্ড পর পর ফুটাগুলো পড়তেছে, ইট মিনস পরে দিতে হবে 3 ভাগ, তাহলে 1 × t মানে হচ্ছে 3 সেকেন্ড। পরে দিতে হবে 2 ভাগ, মানে 1 × 2 মানে হচ্ছে 2 সেকেন্ড, মানে ও 2 সেকেন্ড পড়ার জন্য সময় পাইছে। ও হচ্ছে 1 ভাগ মানে হচ্ছে 1 সেকেন্ড, আর ও পাবে 1 × 0 ভাগ মানে হচ্ছে 0 সেকেন্ড, মানে ও এখনও সময় পাইছে না। তাহলে এগুলো কি নির্দেশ করে আবার বলি, এই 1 × 3 দ্বারা বোঝানো হয় 1 সেকেন্ড করে ও 3টা ভাগই পাবে। যেহেতু আমরা টাইমটারে 3টা ভাগে ভাগ করছিলাম, ও পুরো ভাগটাই পাবে, 3 ভাগের 3 ভাগই ও পাচ্ছে। ও টোটাল 3 সেকেন্ড সময় পেয়েছে, আর ও টোটাল যে 3টা ভাগ তার মধ্যে 2টা ভাগ পাবে। তাহলে 3 সেকেন্ডে 3টা ভাগে ভাগ করে পাইছিলাম 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড করে ও 2 বার পাবে। ও 1 সেকেন্ড করে 1 বার পাইছে, আর ও এখন 1 সেকেন্ড করে পাইছে না, ও এখন পাইবে, তাহলে 0 সেকেন্ড। ইট মিনস আমাদের 1 নম্বর ফুটাটা টোটাল সময় পাইছে 3 সেকেন্ড, 2 নম্বর ফুটাটা পাইছে 2 সেকেন্ড, এবং 3 নম্বর ফুটাটা পাইছে 1 সেকেন্ড সময় নিচে পড়ার জন্য, আর 4 নম্বর ফুটাটা এখনও সময় পাইছে না। তাহলে এখন যেহেতু আমাদের এই 3 নম্বর ফুটাটা ভূমি থেকে কত উচ্চতা এটা বের করতে হয়, তাহলে আমরা এখান থেকে খুঁজে বের করলাম যে 3 নম্বর ফুটাটা নিচে পড়ার জন্য সময় পাইছে 1 সেকেন্ড। তাহলে এখন আমরা খুঁজে বের করবো 1 সেকেন্ডে একটা বস্তু কতটুকু নিচে নামে, এটা আমরা খুঁজে বের করবো। এই যে 1 সেকেন্ডে কতটুকু নিচে নামে এটা যদি বের করতে পারি, তাহলে টোটাল যে 45 মিটার, এই 45 মিটারের মধ্যে ও যতটুকু নিচে নামলো এটা যদি মাইনাস করে দিতে পারি, তাহলে তো ভূমি থেকে ও কত উচ্চতা এটা চলে আসবে। আমরা ঠিক এটাই করতে যাচ্ছি এখন। তাহলে আবার সেম সূত্র দিব, আমরা জানতাম যে হচ্ছে h = হাফ g × t²। তাহলে h হাফ g এর জায়গায় 10 লিখতে হবে এবং আমরা 1 সেকেন্ড বসাই দিলাম, মানে সহজ কথায় আসলো 5 মিটার। এবং এটা দ্বারা বোঝায় 1 সেকেন্ডের মধ্যে 3 নম্বর যে ফুটাটা ও আসলে 5 মিটার নিচে নেমে যাবে। আচ্ছা, যেহেতু 5 মিটার নিচে নেমে যাবে, আবার বলি যেহেতু ও 5 মিটার নিচে নেমে যাবে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করবো আর কি, এই জায়গাটা 5 মিটার বুঝে গেছি আমরা, যেহেতু 1 সেকেন্ডের মধ্যে 5 মিটার নিচে নামবে, তাহলে আমাদের ক্ষেত্রে হচ্ছে এই হাইটটা বের করতে হবে। তাহলে পুরোটা হচ্ছে 45 মিটার, 45 মিটার থেকে যদি এই 5 মিটারটা মাইনাস করে দিই, তাহলে বুঝেই যাচ্ছে 3 নম্বর ফুটাটা ভূমি থেকে যদি তার উচ্চতাটা আমরা x বলি, তাহলে ভূমি থেকে তার উচ্চতা x আসবে, আসবে, টোটাল ছিল 45 মিটার, তাহলে 40 মিটার। তার মানে 3 নম্বর ফুটাটা ভূমি হতে 40 মিটার উচ্চতায়। আচ্ছা, সেম প্রবলেমটা যদি বলতো 2 নম্বর ফুটাটা কতটুকু আছে, তাহলে যদি আমাদের বের করতে বলা হয়, তাহলে আমরা কী করতাম? 2 নম্বর ফুটার কথা যদি বলতো, ইট মিনস আমরা খুঁজে বের করতাম 2 নম্বর ফুটাটা কত সময়ে, ওই সময়ের মধ্যে কতটুকু নিচে নামছে। তো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, 2 নম্বর যে ফুটাটা ও কিন্তু পড়ার জন্য 2 সেকেন্ড সময় পেয়েছে। তাহলে আমরা এখন খুঁজে বের করবো ওই 2 সেকেন্ডেও কতটুকু নিচে নামছে। সেম ইকুয়েশন, h = আসলো হাফ g × t²। তাহলে হাফ g এর মান আসতেছে 10 × 2 সেকেন্ড বলছে, তাহলে 2², তাহলে কেটে দিলে 20 মিটার। ইট মিনস 2 নম্বর ফুটাটা 2 সেকেন্ডের মধ্যে নিচে নেমে যাবে হচ্ছে 20 মিটার। তাহলে তার ভূমি হতে উচ্চতা আসবে 25 মিটার, কারণ টোটাল হাইটটা তো ছিল 45 মিটার। আশা করি এতটুকু বুঝছো। এখন আমি আসলে আমাদের প্রশ্নটা একটু চেঞ্জ করতে চাচ্ছি বলতে, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে কয়টা ফুটার কথা বলছে? 4টা ফুটার কথা বলছে। এটা 1 নম্বর ফুটা, এটা 2 নম্বর ফুটা, এটা 3 নম্বর ফুটা, এটা 4 নম্বর ফুটা। যখন 4টা ফুটা বলবে, তখন প্রথমে আমরা এই ইকুয়েশন দিয়ে টোটাল টাইমটা বের করব। একটু কথাটা শোনো।
তো প্রথমে আমরা এই হাফ জি টি স্কোয়ার দিয়ে তোমরা একটু খেয়াল করে দেখো এইচ এর মান কিন্তু আমি 45 লিখতেছি, 45 দিয়ে টোটাল টাইমটা বের করব এবং টোটাল টাইমটা যা আসবে আমরা তখন 3 দ্বারা ভাগ করব। 4টা ফুটা বললে 3 দ্বারা ভাগ করতে হবে। কেন 3 দ্বারাই ভাগ করতে হবে? কারণ 4 নাম্বার যে ফুটাটা ও আসলে কোনো সময় নিচে না, ওরে কাউন্টে নেওয়া যাবে না। তাহলে 3 ভাগে ভাগ করার পর যা আসলো 3 ভাগে ভাগ করার পর কত আসছে? 1 সেকেন্ড। এইটা নির্দেশ করে কত সময় পরপর ফুটাটা পড়তেছিল। ইট মিনস 1 সেকেন্ড পরপর ফুটাটা পড়তেছে। তাহলে মোট যে 3 ভাগে ভাগ করছি, প্রথম ফুটাটারে 3 ভাগের 3 ভাগে দিয়ে দিতে হবে। তাহলে এই যে প্রতি ভাগে আছে 1 আর এরকম তারে 3টা ভাগ দিয়ে দিব। দেন 2 নাম্বার যে ফুটাটা তারে 1 ভাগ কম দিব, তাহলে 1 সেকেন্ড করে ও পাবে 2 বার। 3 নাম্বার যে ফুটাটা ও 1 সেকেন্ড করে পাবে 1 বার। আর 4 নাম্বার যে ফুটাটা ও 1 সেকেন্ড করে পাবে 0 বার। ইট মিনস ও এখনও সময় পাইছে না। তাহলে এখন যদি তোমাদের এই সেম প্রবলেমটা বলা হয় যাচ্ছে, আমরা এক কাজ করি, চলো আমরা সবই ঠিক থাকবে, শুধু আমরা এখন যেটা করতে যাচ্ছি, সরি আমি এটা একটু আবার নতুন করে দিতেছি, টোটাল 45 মিনিটারই দেখাবো। আমি একটু আমার প্রবলেমটা সলভ করি, চেঞ্জ করি একটু। ধরো নাও এটা হচ্ছে আমাদের ওই যে পানির কল, এখান থেকে ফুটা পড়তেছিল, এটা হচ্ছে গ্রাউন্ড, এখানে এসে পড়তেছিল। তো এখানে একটা ফুটা, যখন 4 নাম্বার ফুটা না, এখন বললাম ধরে নাও এটা 1 নাম্বার ফুটা আর এটা ধরে নাও 5 নাম্বার ফুটা, এটা 5 নাম্বার ফুটা। তাহলে এই বায়ুর মধ্যে বা এই স্পেসটার মধ্যে কতটা ফুটা আছে? আরও 3টা ফুটা আছে, যেহেতু এটা 5 নাম্বার ফুটা। তাহলে ধরো এটা 2, এটা 3, এটা ধরো 4, এই যে এটা 2 নাম্বার ফুটা, এটা 3 নাম্বার ফুটা, এটা হচ্ছে 4 নাম্বার ফুটা। তাহলে টোটাল হচ্ছে 5টা ফুটা। ইট মিনস আমাদের এখন প্রশ্নটা হচ্ছে 5 নাম্বার ফুটাটা পড়ার উপক্রম হয়, 5 নাম্বার ফুটাটা পড়ার উপক্রম হয়। তো এখন যদি তোমার জিজ্ঞেস করা হয় যে আমরা তো ফার্স্টে টোটাল টাইম বের করবো, ধরে নাও আমরা ঠিক আগের মতো আমরা জানি যে টোটাল টাইম কত আসে, এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এই ইকুয়েশনে যদি আমরা টাইমের মান এইচের মান যদি 45 মিটার বসাই, তাহলে হাফ, আমরা যদি জি এর মান 10 ধরেই করি, ইন্টু হচ্ছে টি স্কোয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছিলাম যে আমরা টি এর মান পাচ্ছিলাম 3 সেকেন্ড। এই যে 3 সেকেন্ড, ইট মিনস উপর থেকে নিচে পড়তে টোটাল 3 সেকেন্ড সময় লাগে। এবং এখন যদি তোমাদের জিজ্ঞেস করা হয় আচ্ছা টোটাল যদি 3 সেকেন্ড হয়, তাহলে বলো তো পুরো টাইমটা আমরা কয়টা ভাগে ভাগ করবো? পুরো টাইমটারে আমরা 4টা ভাগে ভাগ করতে হবে। কারণ ফুটা যখন 5 নাম্বার ফুটাটা যেহেতু পড়ার উপক্রম হচ্ছে, ইট মিনস 5 নাম্বার ফুটাটা আসলে কোনো সময় নিছে না, তাহলে বাকি 4টা অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিছে। তাহলে আমরা এই 4 ভাগে ভাগ করার পর ওরে আসলে 4টা ভাগে দিতে হবে, ওরে দিতে হবে 3টা ভাগ, ওরে দিতে হবে 2টা ভাগ, ওরে দিতে হবে 1টা ভাগ, আর ওরে দিব আমরা 0 ভাগ। ওরে আসলে কোনো সময়ই নিছে না। তো আমরা যদি একটু দেখি যে টোটাল যেহেতু 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ডে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, আমি দশমিকে নিতে চাচ্ছি, ধরুন 3/4, আনসার আসলো 0.75। এই যে 0.75 সেকেন্ড আসলো, ইট মিনস 0.75 সেকেন্ড পরপর ফুটাগুলা পড়তেছিল। তাহলে যদি 0.75 সেকেন্ড পরপর ফুটাগুলা পড়ে, তাহলে ওরে দিতে হবে 1 নাম্বার ফুটারে দিতে হবে 0.75 ইন্টু 4, মানে তারে 4টা ভাগে দিয়ে দিতে হবে। তাহলে টোটাল তো আসবে 3 সেকেন্ড। 2 নাম্বার ফুটার কথা যদি বলি, ও আসলে কতটুকু সময় নেবে? ও সময় নেবে 0.75 করে 3টা অংশ। তাহলে 0.75 ইন্টু যদি 3 দেই, ইন্টু 3 দিলে আসবে 2.25। তার মানে আমাদের এই দুই নাম্বার যে ফুটাটা ছিল ও টোটাল 2.25 সেকেন্ড সময় পাইছে। আচ্ছা আমরা যদি 3 নাম্বার ফুটাটার কথা বলি, ও আসলে 0.75 করে নেবে 2 বার। তাহলে আনসার আসবে 0.75 ইন্টু 2, 1.5 সেকেন্ড। তার মানে ও টোটাল নেবে 1.5 সেকেন্ড। ও নেবে 0.75 করে একবার, তার মানে আনসার আসলো 0.75। আর ও আসলে নেবে 0.75 করে 0 বার, মানে ও আসলে কোনো সময় নিছে না, কারণ ও মাত্র পড়বে। আই হোপ এতটুকু বুঝতে পারছো। এখন যদি আমাদের র্যান্ডমলি যে কোনো একটা ফুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে এটা বের করতে হয়, তাহলে আমাদের খুঁজে বের করতে হবে যে ওই সময়ের মধ্যে আসলে কতটুকু নিচে নামছে। যেমন আমাদের এখনের প্রশ্নটা যদি হয়, বলো তো 2 নাম্বার ফুটাটা ভূমি থেকে কত উচ্চতায়, তাহলে আগেই এই গ্যাপটা বের করতে হবে না, আগে উপর থেকে দেখতে হবে যে ও কতটুকু নিচে নামছে। এখন যদি বলা হয় যে কতটুকু নিচে নামছে এটা যদি বের করতে হয়, তাহলে 3 নাম্বার ফুটাটা টোটাল সময় পাইছে 2.25 সেকেন্ড। তাহলে আমাদের এখন খুঁজে বের করতে হবে এই 2.25 সেকেন্ডের মধ্যে 2 নাম্বার ফুটাটা ভূমি থেকে কত নিচে নেমে গেছে। এটা বের করার ইকুয়েশন কি আসতে পারে? এইচ ইজ ইকুয়াল টু হাফ জি ইন্টু হচ্ছে টি স্কোয়ার। তাহলে হাফ জি এর মান আপাতত 10ই ধরতেছি, ইন্টু হচ্ছে 2.25 সেকেন্ড। তাহলে 2.25 হোল স্কোয়ার। তাহলে আসলো 2.25 স্কোয়ার ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 0.5, তাহলে দাঁড়াইলো 25.31 মিটার। তার মানে এই 2.25 সেকেন্ডের মধ্যে আমাদের ফুটাটা 2 নাম্বার ফুটাটা, এই যে 2 নাম্বার ফুটাটা যার 2.25 সেকেন্ড লাগছে, ও নিচে নেমে যাবে 2.31 মিটার। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় যদি বের করতে হয়, তাহলে পুরোটা হচ্ছে 45 মাইনাস 25.31, আনসার আসলো 19.69 মিটার। তাহলে ভূমি হতে তার উচ্চতা হচ্ছে 19.69 মিটার।
আই হোপ এতটুকু সবাই বুঝছো। তাহলে প্লিজ এতটুকু এখানে একটা আইডিয়া শুধু মনে রেখো, আমাদের যত নাম্বার ফুটাটা পড়ার উপক্রম হচ্ছে এটা বলবে, আমরা টাইমটারে তার চেয়ে এক কম ভাগে ভাগ করবো। যেমন আমাদেরকে যদি বলতো এখন 6টা ফুটা পড়ার উপক্রম হয়, ইট মিনস টোটাল টাইমটারে আমরা 5টা ভাগে ভাগ করতাম। তারপরে 1 নাম্বার যে ফুটাটা তারে 5 ভাগে দিয়ে দিব, তারপরে এক এক করে কমতে হবে। 4 নাম্বার ফুটাটারে দিব আমরা তাহলে তার চেয়ে এক কম, মানে 4 ভাগ। যেটা 3 নাম্বার ফুটা এটারে দিব 3 ভাগ, যেটা যেটা 5 নাম্বার ফুটা ওরা তো, যেটা 1 নাম্বার ফুটা ওরা তো 5 ভাগই দিতে হবে, যেটা 2 নাম্বার ফুটা ওরা হচ্ছে 4 ভাগ, যেটা 3 নাম্বার ফুটা ওরা হচ্ছে 4 ভাগ। এরকম করে এক এক করে কমায় আমাদের হচ্ছে একদম 6 নাম্বার ফুটা যেটা হবে তারা আসলে কোনো সময় দেওয়া লাগবে না। সরি, আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, তো এই যে এখানে যেটা করতেছিলাম, টোটাল 4টা ভাগে ভাগ করার পর এটারে 4 ভাগে, এটারে দিয়েছিলাম 3 ভাগ, এটারে 2 ভাগ, এটারে 1 ভাগ, এটারে 0 ভাগ, এইভাবে উঠতে হবে আর কি। তাহলে টোটাল যদি 6টা ফুটা হইতো, 6টা ফুটা পড়ার উপক্রম হতো, তাহলে তারে দিতাম 5 ভাগ, তারে 4 ভাগ, তারে 3 ভাগ, তারে 2 ভাগ, তারে 1 ভাগ, তারপর এটারে 0 ভাগ। আশা করি এতটুকু বুঝতে পারছো। চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। প্রথম ফুটা ভূমিতে পড়ার মুহূর্তে তৃতীয় ফুটা ও দ্বিতীয় ফুটার বেগের অনুপাত কত? তো একটু আগে যেটা পড়তেছিলাম, আমাদের এখন বের করতে হবে তৃতীয় ফুটা এবং দ্বিতীয় ফুটার বেগের অনুপাত কত। তো যেহেতু একটু এইভাবে চিন্তা করো, আমরা জানি বেগ হচ্ছে যে ধরে নাও বেগের সাথে সময়ের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে v1/v2 সমান কী লিখতে পারবো আমরা? t1/t2। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় তৃতীয় ফুটাটায় যতটুকু সময় পাইছে দ্বিতীয় ফুটাটায় কি সমান সময় পাইছে? অবশ্যই না। তাহলে অনুপাতটা কীভাবে বের করা যায়? আচ্ছা, আমরা আবার ওই সিনারিওটা একটু ড্র করি। এটা ধর নাও গ্রাউন্ড, তো এটা হচ্ছে 1 নাম্বার ফুটা, এটা হচ্ছে 4 নাম্বার ফুটা, তাহলে এটা 3 আর এটা হচ্ছে 2 নাম্বার ফুটা। তো তোমাদের কি মনে আছে যে ধরে নাও আমি যদি বলি যে টি সেকেন্ড অন্তর অন্তর পড়তেছে, টি সেকেন্ড অন্তর অন্তর এক একটা ফুটা পড়তেছে, তাহলে তারে টোটাল টাইমটা কয়টা ভাগে ভাগ করবো? টোটাল টাইমটারে আমরা 3টা ভাগে ভাগ করবো। 3টা ভাগে ভাগ করার পর যেহেতু 4টা ফুটা পড়ার উপক্রম হয়, তাহলে 3টা ভাগে ভাগ করবো। 3টা ভাগে ভাগ করার পর 1 নাম্বার ফুটাটার কয় ভাগ দিতে হবে? 1 নাম্বার ফুটাটা দিতে হবে 3 ভাগ, তাহলে দিলাম 3 × t। এটা কিন্তু মোট সময় না, এটা হচ্ছে যে কত সময় পর পড়তেছে এটা আমরা বলতেছি। তাহলে তারে কত সময় দিব? তারে হচ্ছে ওই 2 × t। তাহলে তারে কত সময় দিব? তারে দিব 1 × t। আর তাহলে কত দিব? তাহলে 0 × t। তাহলে অসময় পাইছে না এখনও। তাহলে এখন আমাদের কী বের করতে বলতেছে? দেখো, আমাদের বলতেছে তৃতীয় ফুটা মানে হচ্ছে 1 × t। আর প্রথমে তৃতীয় ফুটা বলছে, তাই প্রথমে তৃতীয় ফুটাটা বললাম 1 × t, পরে দ্বিতীয় ফুটা মানে হচ্ছে 2 × t। তাহলে আমরা যদি টি আর টি ক্যান্সেল করে দিই, তাহলে আনসার আসবে 1/2, মানে হচ্ছে 1:2। তোমরা যারা এই টি এর পরিচয়টা বুঝছো না, আমি আবার রিপিট করতেছি, এটা আসলে টোটাল সময় না, এটা হচ্ছে ওই টোটাল সময়টারে আমরা যখন 3টা ভাগে ভাগ করছি কত সময় পর পড়তেছে এটা। যদিও আমরা এর আগের প্রশ্নে বের করে ফেলছিলাম, এটা মেবি 1 সেকেন্ড অন্তর অন্তর পড়তেছিল, তাহলে ও আসলে 3 সেকেন্ড পাইছে, আর ও আসলে 2 সেকেন্ড পাইছে, ও আসলে 1 সেকেন্ড পাইছে। তাহলে এখন যেহেতু আমাদের তৃতীয় দ্বিতীয় ফুটার বেগের অনুপাত বের করতে বলতেছে, বেগের সাথে সময়ের সম্পর্ক সমানুপাতিক, তাহলে v1/v2 সমান t1/t2, এভাবে দিয়ে আমরা বের করে নিতে পারবো যে 1:2। আশা করি এতটুকু বুঝছো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, একটি গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার/সেকেন্ড ত্বরণে চলতেছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, স্থির অবস্থান থেকে মানে আদিবেগ শূন্য বুঝে নিতে হবে। 2 মিটার/সেকেন্ড ত্বরণে চলতেছে মানে এটা হচ্ছে তার এর মান। চলে শুরু করে 2 সেকেন্ড পর ও কত দূর যাবে এস বের করতে বলতেছে। এখানে সব ইনফরমেশন দেওয়া আছে, এটা একদমই সহজ একটা প্রশ্ন। আমাদেরকে যেটা করতে হবে, কত দূরে যেহেতু যাবে বলতেছে এস এর ইকুয়েশন বলতে হবে। ইউটি আর লিখতেছি না, অথবা ইউটি যদি লিখে ওইটা তো আর চলেই যাবে, হাফ a t স্কোয়ার। তাহলে এখানে যদি সবগুলো মান বসায় যায়, ইউটি লেখার দরকার নেই, হাফ এ এর মান হচ্ছে 2 মিটার/সেকেন্ড ত্বরণে বলছে, কিন্তু টাইমের মান হচ্ছে 2 সেকেন্ড পর বেগ কত জানতে চাইছে, তাহলে জাস্ট 2 স্কোয়ার, এটা যদি কেটে দিই তাহলে আনসার আসবে 4 মিটার। তাহলে বোঝাই যাচ্ছে 2 সেকেন্ড পর তার সরণের পরিমাণ আসবে 2 মিটার। আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, একটি ফুটবলকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 40 মিটার/সেকেন্ড বেগে কিক করা হলো, 2 সেকেন্ড পরের বেগ কত হবে? এটা কিন্তু আমাদের সিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা যতটা সিকিউ সলভ করতেছিলাম, দেখা যায় প্রত্যেকটার গ নাম্বার প্রশ্নটা হচ্ছে তারা ওই বেগ বের করতে বলা হয়। গ নাম্বার প্রশ্নে বারবার বলে বেগ কত হবে। তো আমরা যদি এটা সলভ করতে যাই, দেখো একটি ফুটবলকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এবং 40 মিটার/সেকেন্ড বেগে কিক করা হয়েছে। তো 2 সেকেন্ড পরে বেগ কত? আমরা জানি একটা নির্দিষ্ট সময় পরে যখন বেগ বের করতে বলে, বেগ মানে হচ্ছে লব্ধি বেগ, এবং লব্ধি বেগ বের করার ইকুয়েশন হচ্ছে ρ/b(x²) + b(y²), যেখানে b(x) বের করার ইকুয়েশন হচ্ছে, আমি যদি আবার এগুলো একটু বের করে রাখি, b(x) এগুলো হচ্ছে শুধু v0 cos θ। তাহলে আমরা যদি একটু মানগুলো বের করে রাখি, v0 এর মান হচ্ছে 40 মিটার/সেকেন্ড বেগে ইন্টু cos হচ্ছে 30 ডিগ্রি গুণে, cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান একবার যদি চাপি, তাহলে cos 30 ইন্টু হচ্ছে 40, তাহলে এখানে আসবে 34.64 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আদিবেগের আনুভূমিক উপাংশ। আচ্ছা, এখন যদি আমরা b(y) বের করতে যাই, b(y) বের করার ইকুয়েশন হচ্ছে v0 sin θ মাইনাস হচ্ছে gt।
আচ্ছা তাহলে 2 সেকেন্ড পর যেহেতু বলছে ভি নটের মান হচ্ছে 40 ইন্টু সাইন 30 মান হচ্ছে একবার লিখে দিলেই হয় হাফ ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 2 সেকেন্ড পর, তার মানে ইন্টু হচ্ছে 2, তাহলে দাঁড়াইলো সাইন 30 ইন্টু হচ্ছে 40 মাইনাস 9.8 ইন্টু হচ্ছে 2। তো আমরা যদি ক্যালকুলেটার চাপি তাহলে বি অফ ওয়াই এর মান আসবে 0.4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 2 সেকেন্ড পর তার উলম্ব বেগের পরিমাণ, আর এটা হচ্ছে 2 সেকেন্ড পর তার আনুভূমিক বেগের পরিমাণ। এখন যদি আমরা তার বেগটা বের করতে যাই তাহলে আসলো রোড ওভার বি অফ এক্স মানে 34.64 হোল স্কোয়ার প্লাস বি অফ ওয়াই মানে হচ্ছে 0.4 হোল স্কোয়ার। আমরা যদি এখন এটা ক্যালকুলেটার চাপি এত স্কোয়ার প্লাস 34.64 স্কোয়ার আর রোড ওভার আনসার আসবে 34.64। ও এটা অলমোস্ট 34.64, এই জায়গাটার কোনো ইফেক্ট থাকবে না খুব একটা, কারণ এটার পরিমাণ অনেক কম। 34 আনসার হচ্ছে সি নাম্বারটা। এটা তো দেখা যায় 34.64। আশা করি এতটুকু বুঝছো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটি বস্তুকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এবং 10 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো, নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক বেগ কত জানতে চাচ্ছে। আনুভূমিক বেগ জাস্ট বি অফ এক্সটা বের করতে বলতেছে। দেখো এখানে টাইম উল্লেখ করছে না এই জন্যই, কারণ আমরা জানি বি অফ এক্স কিন্তু সময়ের উপর নির্ভর হয় না, বি অফ এক্স কিন্তু ধ্রুব সংখ্যা, বি অফ এক্স সবসময় সেম থাকে এবং তার পরিমাণটা আসবে ভি নট কস থিটা। আমরা জানি আনুভূমিক বেগ বি অফ এক্স ইকুয়াল হচ্ছে ভি নট ইন্টু কস থিটা, তাহলে তার ভি নটের মান আসলো 10 ইন্টু কস থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি যেহেতু হচ্ছে হাফ, তাহলে 10 ইন্টু হাফ এটা গুণ করে দিলে আসবে 5 মিটার পার সেকেন্ড। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। এখানে আনুভূমিক বেগ বলছিল শুধু বি অফ এক্স, তাহলে আনসার আসবে 5 মিটার পার সেকেন্ড। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত। আচ্ছা আমাদের ফাইনাল উদ্দেশ্য হচ্ছে তার বিভব শক্তি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি যেটা ইপি এবং ইকে এই দুইটার রেশিও বের করতে হবে। তো একটু খেয়াল করে দেখো ইপির ইকুয়েশনটা হচ্ছে এম জি ইন্টু এইচ আর ইকের রাশিমালাটা হচ্ছে হাফ এম ইন্টু হচ্ছে ভি স্কোয়ার। তো এখানে এম আর এম চলে যাচ্ছে, তাহলে যেটা থাকতেছে জি ইন্টু এইচ ডিভাইডেড বাই হাফ ইন্টু ভি স্কোয়ার। তো আমরা যদি এইগুলো একটু বের করতে যাই, এইচ বের করতে যাই, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত বের করতে বলছে, তাহলে চলো আমরা একটু এইচটা বের করি। এখানে বলা আসছিল 10 মিটার পার সেকেন্ড বেগে এবং 60 ডিগ্রি কোণে। তাহলে আমরা যদি এইচ বের করতে চাই মানে এইচ ম্যাক্স যেটা বা ক্যাপিটাল এইচ বললেই চলে, এটারে আমরা জানতাম ক্যাপিটাল এইচের ইকুয়েশন হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2g। তাহলে এটা যদি সলভ করতে যাই ভি নট স্কোয়ার মানে আদি বেগ কত বলছিল 10 মিটার পার সেকেন্ড, 10 ইন্টু হচ্ছে সাইন 60 ডিগ্রি স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8। আচ্ছা আমরা একটু ক্যালকুলেটার চাপি এটারে, তাহলে আসলো 10 স্কোয়ার ইন্টু সাইন 60 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তো আনসার আসলো প্রায় এইচের মান হচ্ছে 14। কি ভুল হলো নাকি কোথাও? সরি ভুল হয়েছে মনে হয় কোথাও। 10 স্কোয়ার ইন্টু সাইন 60 স্কোয়ার 75 ভাগ 2 ইন্টু 9.8 3.82 মিটার। এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতার মান, মানে আমরা এইচের মান পেয়ে গেছি। আচ্ছা এইচের মান পেয়ে গেছি, এখন হচ্ছে বেগের মানটা বসাতে হবে। তাহলে জি এর মান হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে সর্বোচ্চ উচ্চতার মান হচ্ছে 3.82। আচ্ছা বেগ বের করতে হবে। আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় যখন আমাদের বেগ বের করতে বলা হয়, সর্বোচ্চ উচ্চতায় বেগ মানে হচ্ছে আসলে সর্বোচ্চ উচ্চতায় বেগ মানে হচ্ছে শুধু তার বি অফ এক্স থাকবে, তার কোনো বি অফ ওয়াই থাকবে না। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ মানে হচ্ছে ভি মানেই হচ্ছে ভি অফ এক্স, আর ভি অফ এক্স মানে হচ্ছে শুধু ভি নট কস থিটা। আর আমরা একটু আগে মনে ভি নট কস থিটাটা বের করে রাখছিলাম, তার এখানে ভি নট কস থিটা যেটা এটা হচ্ছে বি অফ ওয়াই। আবার বলছি এখানে যেহেতু সর্বোচ্চ উচ্চতায় কথা বলছে, সর্বোচ্চ উচ্চতায় কোনো তার বি অফ ওয়াই থাকে না, তাহলে উলম্ব বেগটা 0 হয়ে যায়। তাহলে দাঁড়াইলো এটা আসবে শুধু 5, তাহলে এখানে তো আমরা 5 স্কোয়ার লিখে দিতে পারবো। তাহলে উপরে আসতেছে 3.82 ইন্টু হচ্ছে 9.8 মানে হচ্ছে 37.5 উপরে, আর 25 যদি 2 দ্বারা ভাগ করে হচ্ছে তাহলে ভাগ হচ্ছে 12.5, তাহলে রেশিও আসতেছে 3। আচ্ছা এটা তো হচ্ছে 12.5, তাহলে ইন টোটাল আনসার আসতেছে 3 মানেই তো হচ্ছে 3/1, মনে নিচে তো একটা 1 আছে মনে, তাহলে আমরা লিখে দিতে পারবো 3:1, তাহলে আনসারটা আসবে ডি নাম্বার। আশা করি এতটুকু বুঝতে পারছো, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা প্রবলেম ছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর অবস্থান x এর পরিমাণটা হচ্ছে 12 ইন্টু টি মাইনাস 1.2 মিটার পার সেকেন্ড ইন্টু টি স্কোয়ার, যেখানে
অবস্থান এক্স টি এর উপর নির্ভরশীল, বোঝাই যাচ্ছে এক্সের একটা রাশিমালা দিয়ে দিচ্ছে যেখানে টি আছে চলক হিসেবে। জানতে হচ্ছে টি ইকুয়াল টু 3 সেকেন্ড পরে বস্তুটির বেগের মান কত। আমরা কি জানতাম, স্মরণ থেকে যদি বেগ বের করতে হয় তাহলে আমরা স্মরণের সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, স্মরণে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ হয় তাহলে বেগ পাওয়া যাবে। তাহলে ডিডিটি অফ এক্স যেটা দেখতে পাচ্ছ, এক্সের জায়গায় লিখতে পারবো আমরা 12 ইন্টু টি, আমি আর মিটার পার সেকেন্ড লিখতেছি না, মাইনাস 1.2 ইন্টু হচ্ছে টি স্কোয়ার। সো আমরা যদি তার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে যাই, এখানে আসবে 12 মাইনাস 2 ইন্টু 1.2 ইন্টু হচ্ছে টি। সো আমরা যদি এখানে, এটা হচ্ছে বেগের রাশিমালা, যেহেতু একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ফেলছি, এই জায়গাটা যদি আবার একটু বলি 12 ইন্টু টি, 12 এর জায়গায় 12 আর টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1 মাইনাস 1.2, যেটা এটার যদি ডিফারেন্সিয়েট করি টি স্কোয়ার মানে হচ্ছে 2t, তাহলে 2 ইন্টু 1.2 ইন্টু হচ্ছে টি রেখে দিছি। এখন আমাদেরকে যেহেতু 3 সেকেন্ড পরে বেগের মান বের করতে বলতেছিল, তাহলে টাইমের জায়গায় জাস্ট 3 সেকেন্ড বসাই দিলে আসবে। তাহলে 12 মাইনাস 2 ইন্টু 1.2 ইন্টু হচ্ছে 3। তো আমরা যদি পুরো অংশটা ক্যালকুলেটর চাপি, 2 ইন্টু 1.2 ইন্টু হচ্ছে 3, 12 মাইনাস আনস, ইট মিনস হচ্ছে 4.8। তার মানে 3 সেকেন্ড পর তার বেগের মান আসবে 4.8 মিটার পার সেকেন্ড। আনসার হচ্ছে বি নাম্বারটা। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্ন হচ্ছে বস্তুটির ত্বরণ কত হবে। সো আমাদেরকে যদি ত্বরণ পর্যন্ত যাওয়া লাগে তাহলে আমরা জানি স্মরণের সময় সাপেক্ষে 2 বার অন্তরীকরণ করতে হবে। সো আমরা যদি এটারে আবার ডিফারেন্সিয়েট করি, মানে তার বেগের যে রাশিমালাটা পাইলাম, এটারে যদি আমরা আবার অন্তরীকরণ করতে যাই তাহলে যেটা পাবো, এটা তো বেগের রাশিমালা। সো বেগ থেকে যদি ত্বরণে যেতে হয় তাহলে আমরা জানি আবার ডিডিটি অফ বি করতে হবে, ত্বরণ সমান বেগকে সময় সাপেক্ষে আবার অন্তরীকরণ। তাহলে 12 যখন ডিফারেন্সিয়েট করবো, আমি একবার লিখে ফেলি, এটা হচ্ছে 0 মাইনাস এখানে 1.2 ইন্টু 1.2 মানে আসলো 2.4, সরি 2.4, আর টিরে ডিফারেন্সিয়েট করলে তো 1 হয়ে যাবে। তাহলে আনসারটা আসলে জাস্ট 4.2, যারা 2.4 যারা বলছেন আবার শোনো, 2 ইন্টু 1.2 মানে হচ্ছে 2.4, আর 12 যেহেতু কোনো টি নাই, ইট মিনস এটা একটা ধ্রুব সংখ্যা ডিফারেন্সিয়েট করলে তো 0 আসে, আর টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1, তারা লিখতেছে না, তাহলে আনসারটা আসবে মাইনাস 2.4। এটা আসলে তার ত্বরণের মান। এবং এখান থেকে আরেকটা সিদ্ধান্ত নেওয়া যায়, যেহেতু এখানে টি রিলেটেড কোনো টার্ম নাই, এখানে যেহেতু টি আর থাকলো না, এটা দ্বারা বোঝায় আসলে সময়ের উপর নির্ভর করে না, তার মানে এটা আসলে সমত্বরণে চলতেছিল, এটা ত্বরণটা সময়ের উপর নির্ভরশীল না। আর এখানে যেহেতু মাইনাস সাইন আসছে, ইট মিনস এটার মানে আসলে মন্দন হচ্ছিল। তাহলে আমাদেরকে যদি বলা হয় আনসার কত, মানে হচ্ছে -2.4 মিটার পার সেকেন্ড। আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, দুটি বস্তুর ভর 2 কেজি এবং 5 কেজি, এদের বেগ যথাক্রমে এত এত, প্রথমটি 2 মিটার দূরত্বে থামানো হলো, এর ত্বরণ কত। প্রথমটি 2 মিটার দূরত্বে থামানো হলো, এর ত্বরণ কত হবে এটা বের করতে বলছে। তাহলে প্রথম বস্তুটার ভর দেওয়া আছে 2 কেজি, তার আদি বেগ দেওয়া ছিল 6 মিটার পার সেকেন্ড, শেষে যেহেতু থামানোর কথা বলতেছে, থামানো হয়েছে, তার মানে শেষ বেগ 0। তাহলে আমরা জানতাম তার ত্বরণের মান a = কীভাবে বের করতে হয়, b - u/t। তাহলে শেষে আসলে 0, দেন হচ্ছে মাইনাস আদি বেগ কত আছে, আদি বেগ হচ্ছে 6 বাই, টাইম দেওয়া নাই তো, 2 মিটার দূরত্বে সরানো হয়েছে বলছে। তাহলে আমরা জানতাম v² হচ্ছে u² - 2s, থামানো হয়েছে মানে মন্দন হয়েছে অবশ্যই। তাহলে আমরা যদি তার এ বের করতে যাই তাহলে আসবে u² - v² / 2 × s। তাহলে প্রথমে আসলে 6 মাইনাস 0, যেহেতু থেমে গেছে 0, 2 × s এর মান আসলে 2 মিটার দূরত্বে থামানো বলছে, তাহলে 2, তাহলে দাঁড়ালো 36 / হচ্ছে 4, তো তার মানে হচ্ছে 9 মিটার, 4 9 36, তার মানে 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং যেহেতু ত্বরণ জানতে যাচ্ছে, এটা আসলে মন্দন হচ্ছিল, তাহলে আনসারটা আসবে -9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার ত্বরণ জানতে চাচ্ছি, তো তাই আনসারটা মাইনাস দিতে হবে। কিন্তু এখানে আসলে এর মান 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসতেছি গেছে, কিন্তু তামানু হচ্ছে মানে তোমার বুঝে নিতে হবে এটা মন্দন হচ্ছিল, মন্দন বোঝানোর জন্য এই মাইনাসটা দিতে হবে। তাহলে -9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আসলে টাইপে ভুল হয়েছে। আচ্ছা, দ্বিতীয় বস্তুকে একই দূরত্বে থামানো হতে হলে কত বলের প্রয়োজন। আচ্ছা, বল যদি বের করতে হয়, ফার্স্টে তো আমাদের ত্বরণের পরিমাণটা বের করতে হবে। তাহলে সেম আগের মতো, আগে এটা বের করে বলেছিল v² - u² - v² / 2 × s। তাহলে ইউর মান তোমরা যদি একটু খেয়াল করো, প্রথম বস্তুটার বেগের মান কিন্তু বলতেছিল হচ্ছে, দ্বিতীয় বস্তুটা হচ্ছে কিন্তু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতেছিল। তাহলে তার আদি বেগ হচ্ছে 4 মানে 4², শেষে থেমে গেছে মানে 0² / এটারও 2 মিটারের মধ্যে একই দূরত্ব বলছে। একই দূরত্ব মানে আগেরটা যে দূরত্ব ছিল এখন একটা সেম দূরত্ব। তাহলে আগেরটার দূরত্ব কত ছিল 2 মিটার, তাহলে এখন একটা কত আসবে, অবশ্যই 2 মিটারই আসবে। তাহলে এটা যদি 2 মিটার দিয়ে দিই তাহলে 16 / হচ্ছে 4, তাহলে আনসার আসবে 4। এটা তার ত্বরণের মান, এবং এটা অবশ্যই মাইনাস হতে হবে কারণ হচ্ছে মন্দন হচ্ছিল, বোঝাই যাচ্ছে। তাহলে এখন যদি এফ বের করতে বলে, আমরা জানি এফ সমান হচ্ছে m × a। তাহলে দ্বিতীয় বস্তুটার ভর কত ছিল মনে আছে, দ্বিতীয় বস্তুটার ভর কিন্তু হচ্ছে 5 কেজি। তাহলে যেহেতু দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে 5 কেজি এবং তার মন্দনের পরিমাণটা হচ্ছে -4, তাহলে m এর জায়গায় লিখলাম আমরা 4, আর এটা আবার -4, তাহলে পুরোটা মিলে আসবে -16। এই মাইনাস দ্বারা আসলে বোঝানো হচ্ছে এটা হচ্ছে বাধাদানকারী বল। তাহলে পরিমাণটা 16 নিউটন, কিন্তু বাধাদানকারী বল তাই এখানে মাইনাস আসবে। আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে একটা ঘড়ি
এবং তার যে সেকেন্ডের খাটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, এটা তারা বলে দিছে। সেকেন্ডের খাটার প্রান্তের রৈখিক বেগ কত? রৈখিক বেগ ভি বের করতে বলতেছে, তাহলে ভি ইকুয়াল হচ্ছে আর ইন্টু ওমেগা, যেখানে ওমেগা বের করার ইকুয়েশন হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে আর এর জায়গায় 3 সেন্টিমিটার, এটা যদি আমরা মিটার নিই তাহলে 0.03 ইন্টু 2 পাই মানে 2 ইন্টু 3.1416 ডিভাইড বাই টি বের করতে হবে। তো যেহেতু এটা মিনিটের খাটা বলছে, মিনিটের খাটার পর্যায়কাল হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটার চাপতে যাই তাহলে পুরো অংশটা আনসার আসবে 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 0.3 ডিভাইডেড বাই 3600। তো আমরা যদি ক্যালকুলেটার চাপি আনসার আসতেছে 5.23। আনসার কি নাই এখানে? ও তারা তো এটারে কিটারে রেখে দিছে। সবাই যদি অপশনটা একটু ভালো করে দেখো, অপশনটা দেখবা যে 3.14 যেটা মানে পাইয়ের মানটা তারা রেখে দিছে। তাহলে যেহেতু পাইয়ের মানটা রেখে দিছে আমাদের একটু বুঝে শুনে অপশনটা সিলেক্ট করতে হবে। তাহলে চলো আমরা এই 3.1416 এটারে রেখে দিই, এই জায়গাটারে রেখে দিই, আর বাকিটুকুরে ক্যালকুলেটার চাপি। তাহলে বাকিটুকুরে যদি ক্যালকুলেটার চাপি তাহলে দাঁড়ালো 2 ইন্টু 0.03 ডিভাইডেড বাই হচ্ছে 3600। তাহলে এটার মান আসলে 1. কী রে ভাই, 0.03 ইন্টু 2 ডিভাইডেড বাই 3600। তাহলে আনসারটা কত আসতেছে? আমার ক্যালকুলেটারে তো উল্টাপাল্টা আনসার দিচ্ছে। সবাই প্লিজ একটু ক্যালকুলেটার চাপো। এখানে tan ইনভার্স কত আমার ক্যালকুলেটার ঠিকঠাক মতো দেখাচ্ছে না। tan ইনভার্স কত? tan ইনভার্স 5 নাকি 4 নাকি 3 কিছু একটা দেখাচ্ছে। আচ্ছা তোমরা প্লিজ এটা একটু ক্যালকুলেটার চিপা অপশনটা একটু দেখে নিতে পারো। বাট যেহেতু আমাদেরকে রৈখিক বেগ বের করতে বলতেছে তার মানে ভি বের করতে বলতেছে, ভি ইকুয়াল হচ্ছে আর ইন্টু ওমেগা। আচ্ছা তারপরে জানতে সেকেন্ডের খাটার পর্যায়কাল হচ্ছে 1 মিনিট। হ্যাঁ অবশ্যই সেকেন্ডের খাটা যেহেতু বলছে তাহলে পর্যায়কাল 1 মিনিট, কারণ একটা ঘড়ির সেকেন্ডের খাটা এখন যে পজিশনে আছে ঠিক ঘুরে আবার এখানে আসতে 1 মিনিট বা 60 সেকেন্ড সময় নেয়। কম্পাঙ্ক কত? আচ্ছা কম্পাঙ্ক যদি বের করতে হয় তুমি পর্যায়কালের হিসাবটা দেখো, পর্যায়কাল হচ্ছে তার 60 সেকেন্ড। তাহলে পর্যায়কাল যদি 60 সেকেন্ড হয় তাহলে কম্পাঙ্ক আসবে ঠিক তার উল্টাটা, তাহলে 1 সেকেন্ডের খাটা বলছে 1/60। তাহলে আমরা যদি 1 ডিভাইডেড বাই 60 দিই তাহলে পুরো অংশটার মান আসবে 1.6 ইন্টু 10 ইনভার্স 3। ইট মিনস এটাও ঠিক আছে। তারপর এটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ মানে ওমেগা কীভাবে বের করতে হয়? 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে দাঁড়াইলো রেডিয়ানে যদি হিসাব করি 2 ইন্টু 3.1416 ডিভাইড বাই 60 সেকেন্ড দিলে যা আসে তাই। তাহলে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 60 দিলে যা আসে তাই। আনসার আসলে হচ্ছে 0.14 সেকেন্ড। এটাও রাইট। আচ্ছা এখন এটা রাইট কি না আমার আসলে ক্যালকুলেটারে উল্টাপাল্টা আনসার দিচ্ছে। ক্যালকুলেটারে tan ইনভার্স সামথিং অংশটা দেখা যায় না, তো চাইলে তোমরা একটু প্লিজ এটা একটু অপশনটা দেখে নিও এটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের আপাতত 1 নাম্বার এবং 3 নাম্বার রাইট, আর এটা যদি ক্যালকুলেটার চাইপা ওই 1/60 যদি এটা আসে তাহলে এটাও রাইট। আচ্ছা আশা করি বুঝছো। ক্যালকুলেটারটা নষ্ট হয়ে গেছে, তোমার একটা ক্যালকুলেটার নিতে হবে। ও আচ্ছা এখানেও তো ক্যালকুলেটার আছে, আমরা চাইলে এখান থেকে এটা বের করে নিতে পারি। একটা মিনিট দাঁড়াও, আমরা এখান থেকে একটু দেখি এটা কোথা থেকে আসলো জানি। আচ্ছা একটু দেখি প্লিজ। 1 ডিভাইডেড বাই 60 ইএনজিতে দিলে পরে হ্যাঁ ঠিক আছে। ও না 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 এটা 16 পয়েন্ট সামথিং দেওয়া আছে, তো যেহেতু 16 পয়েন্ট সামথিং দেওয়া তার মানে এটা ঠিক নেই। 16 পয়েন্ট সামথিং যেহেতু দেওয়া এটা ঠিক নেই। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, একটা মিনিট প্লিজ। আচ্ছা তাহলে এখানে অবশ্যই এটা ঠিক নাই, এটা 16.6 ইন্টু 10 ইনভার্স 3। কিন্তু আমাদের যেটা প্রবলেম ছিল আমরা যেটা দেখতেছিলাম এখানে কী জানি প্রবলেমটা ছিল 1.6 ইন্টু 10 ইনভার্স সামথিং, তার মানে এটা না আনসার। তাহলে আনসার আসবে 1 এবং 3, বি নাম্বার আনসার। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে বাতাসের বাধা অনুপস্থিত, মানে ধরে নিচ্ছি বাতাস নাই, একটি পাথরকে চিত্র অনুযায়ী পি বিন্দু হতে তির্যকভাবে ছুড়ে দেওয়া হলো। পি বিন্দু হতে এই যে এই পয়েন্টটা হতে ছুড়ে দেওয়া হয়েছে। পাথরটি গতিপথের সর্বোচ্চ বিন্দু টি এবং পাথরটি ভূমি স্পর্শ করার মুহূর্তে কিউ বিন্দুতে পৌঁছায়। আচ্ছা এটা সর্বোচ্চ বিন্দু আর এটা ভূমিতে স্পর্শ করা হচ্ছে কিউ বিন্দুতে। পাথরটির সর্বাধিক আনুভূমিক পাল্লা বের করতে বলতেছে, মানে সর্বাধিক আনুভূমিক পাল্লা মানে আছে আমাদেরকে আর ম্যাক্স বের করতে বলতেছে। আমরা জানি আর ম্যাক্সের ইকুয়েশন হচ্ছে বি নট স্কোয়ার বাই ডি। যেহেতু এটার 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে 9.8। 9.8 যদি ক্যালকুলেট চাপি আনসার আসতেছে হচ্ছে 40.81। ও সরি এখানে তো অপশনটা নাই, অপশনটা মেবি আগেরটা রয়ে গেছে, আমি সরি। তাহলে আনসার আসবে এটি হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। আশা করি বুঝছো। এরপরের প্রশ্নটা হচ্ছে পাথরটির বেগের উলম্ব উপাংশ কত?
উলম্ব উপাংশ কত না সরি পাথরটির বেগের উলম্ব উপাংশ বেশ কয়েকটা অপশন দিয়েছে, চেক করতে হবে। প্রথমটা হচ্ছে টি বিন্দুতে 0। আচ্ছা, উলম্ব উপাংশ যদি বলি, টি বিন্দুতে কিন্তু উলম্ব উপাংশ থাকে না, টি বিন্দুতে কোনো উলম্ব উপাংশ থাকবে না। টি বিন্দুতে বি অফ ওয়াই যেটা, এটা হচ্ছে 0, তার মানে প্রথমটাই রাইট। আচ্ছা, তারপরে দেখি টি বিন্দুতে কিউ বিন্দুর তুলনায় বেশি, টি বিন্দুতে কিউ বিন্দুর তুলনায় বেশি, না এটা তো উল্টা হয়ে গেছে, টি বিন্দুতে কিউ বিন্দুর তুলনায় বেশি আসবে কেন। তারপরটা হচ্ছে পাথরটির বেগের উলম্ব উপাংশ কিউ বিন্দুতে টি বিন্দুর তুলনায় বেশি, কিউ ও টি বিন্দুতে সমান, না এরকম অপশন হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি হচ্ছে হিসাব করি যে টি বিন্দুতে তার কোনো রকমের উলম্ব উপাংশ থাকবে না, এটাই হচ্ছে রাইট। টি বিন্দুতে কোনো রকমের উলম্ব উপাংশ থাকবে না, আনসার হচ্ছে এ নাম্বারটা, উলম্ব উপাংশ সর্বোচ্চ বিন্দুতে 0। আচ্ছা, এটা বেশ সুন্দর। ফ্রাস্টির বেগের আনুভূমিক উপাংশ বনাম লেখচিত্র কোনটি, মানে এখানে এমন একটা গ্রাফ প্লট করা হচ্ছে যেটার এক্স এক্সিস বরাবর হচ্ছে টাইম আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে, এই যে এক্স এক্সিস বরাবর টাইম আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ভি অফ এক্স, মানে আনুভূমিক উপাংশ। তো একটু যদি খেয়াল করো, আমরা জানতাম আসলে আনুভূমিক উপাংশ কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না, বা এখানে তো দেখা যায় দুইটা গ্রাফ সেম হয়ে গেছে, প্রথমটা আর এটা বি অফ এ মিটার পার সেকেন্ড, হ্যাঁ এটা তো সেম, তাহলে এটা আসলে সেম গ্রাফ হয়ে গেছে। তো আমরা কি জানতাম যে আনুভূমিক উপাংশ কি চেঞ্জ হয় নাকি চেঞ্জ হয় না? তোমাদের মনে আছে কিনা যে ফ্রাস্ট যখন নির্দিষ্ট বেগের সামনে আগায় তখন তার আনুভূমিক বেগের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই যে আনুভূমিক বেগের কোনো পরিবর্তন হয় না, এটা দ্বারা বুঝে নিতে হবে এটা আসলে সবসময় সেম থাকবে। এখানে হচ্ছে 1.5 সেম না, এটা বলছে সবসময় আনুভূমিক বেগ হচ্ছে 1.5, আর এটা দ্বারা বোঝাচ্ছে সবসময় আনুভূমিক বেগ হচ্ছে 3.5। এগুলো তো হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আনুভূমিক বেগ কিন্তু অবশ্যই বাড়ে কমে না। তার মানে আমাদের আনসার হয় প্রথমটা নয় দ্বিতীয়টা। এখন কোনটা হবে, এ নাম্বার নাকি বি নাম্বার, এটা বুঝতে হলে আনুভূমিক উপাংশটা একটু বের করতে হবে। চলো আমরা আনুভূমিক উপাংশের মানটা কত একটু বের করি। আনুভূমিক উপাংশ যদি বের করতে হয়, এখান থেকে যদি বের করতে হয়, আমরা জানি আনুভূমিক উপাংশ হচ্ছে ভি নট কস থিটা। তো আনুভূমিক বেগ যদি ভি নট কস থিটা হয়, তাহলে ভি নটের মান হচ্ছে 40 ইন্টু কস 45 দিলে পরে যা আসতেছে আনসার হচ্ছে 14 সামথিং। তো 14 সামথিং যদি হয় ফ্রাস্টির বেগের আনুভূমিক উপাংশ, এটার লেখচিত্র মনে হয় আরেকটা ছিল, এটা না আসলে এটার লেখচিত্র এখানে নাই। তো এখানে মনে হয় আরেকটা কিছু ছিল আর কি এই প্রশ্নটার জন্য, এটা এখানে নাই, সরি। তো তোমরা জাস্ট আইডিয়াটা একটু শোনো। তারা যেটা করছিল যে শিওর তারা বেগ মানে ভি নট এবং থিটা দিয়ে দিছিল, থিটা দেওয়ার পর গ্রাফ কোনটা জানতে যাচ্ছে। এখন তোমাকে এই গ্রাফ থেকে যে অংশটা বুঝতে হবে, এটা হচ্ছে যে আনুভূমিক বেগ চেঞ্জ হয় না, ইট মিনস এটা এক্স অক্ষের সমান্তরাল হবে, এটা দ্বারা বোঝাচ্ছে যে সবসময় সেম এবং সবসময় কত, এটা বি অফ এক্স এর মান থেকে বুঝতে হবে। বি অফ এক্স বের করার ইকুয়েশনটা কি, বি অফ এক্স সমান হচ্ছে ভি নট কস থিটা। তাহলে এই ভি নট কস থিটা এই ফর্মুলাটা থেকে আমরা বি অফ এক্স এর মানটা বের করবো, এবং বি অফ এক্স এর মান ভি নট কস থিটা দিয়ে যা আসবে সবসময়ই তত হবে। আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে একটি বোমারু বিমান ভূমি হতে 490 মিটার উচ্চতায় ভূমির সমান্তরালে 120 মিটার পার সেকেন্ড বেগে ফেলে দিল। ভূপৃষ্ঠের উপর পি একটা বিন্দু, ভূপৃষ্ঠের উপরে এই যে পৃষ্ঠের উপরে পি একটা বিন্দু আছে। বোমাটি যখন পি বিন্দুতে আঘাত হানবে তখন কখন পি বিন্দুতে আঘাত হানবে, মানে টাইম জানতে যাচ্ছে। এই টাইপটা আসলে একটু কমপ্লেক্স এবং বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের যে আইডিয়াটা বুঝতে হবে, কোনো একটা বস্তুরে যদি আনুভূমিক বরাবর বেগ দেওয়া হয়, একটু খেয়াল করে দেখো, আনুভূমিক বরাবর বেগ দেওয়া হয়েছে এবং কত বেগ দেওয়া হয়েছে 120 মিটার পার সেকেন্ড, এবং এটা কত উচ্চতায় আছে, এটা প্রায় 490 মিটার উচ্চতায় আছে। তাহলে যখন 120 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া হয়, মানে আনুভূমিক বেগ দেওয়া হয়, এবং এটা যেহেতু একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, তোমাদের বুঝে নিতে হবে এই বেগের কোনো রকমের উলম্ব উপাংশ নাই। কি নাই? উলম্ব উপাংশ নাই, উলম্ব উপাংশ শূন্য। কেন উলম্ব উপাংশ শূন্য? যারে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয় তার কোনো উলম্ব উপাংশ থাকে না, আর যারে উলম্ব বরাবর নিক্ষেপ করা হয় তার কোনো আনুভূমিক উপাংশ থাকবে না। যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হতো তাহলে তার কোনো আনুভূমিক বেগ থাকতো না। তার মানে এই 120 মিটার পার সেকেন্ড পুরোটাই সামনে আগানোর জন্য ব্যবহৃত হবে, নিচে পড়ার জন্য তার কোনো আসলে অংশ ব্যবহৃত হবে না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এই ইকুয়েশনটিতে সলভ করে নিতে হবে। কেন নিতে হবে? কারণ আবার বলতেছি, যেহেতু তারা আনুভূমিক বরাবর বেগ দেওয়া হয়েছে, এই বেগের কোনো রকমের উলম্ব উপাংশ থাকবে না। তাহলে হাফের জায়গায় হাফ, জি এর জায়গায় হচ্ছে 9.8, আর টাইমের মানটা জানি না, খুঁজে বের করতে হবে। এদিকে এইচ এর মান কত বলে দিছে? 490 মিটার। মানে আরও সহজে বলতে গেলে একটা বস্তুরে শুধু ফেলে দেওয়া বলতে যা বোঝায় এবং আনুভূমিক বরাবর বেগ দেওয়া সেম জিনিস বোঝায়। যেমন শুধু ফেলে দিলে যেমন তার কোনো উলম্ব উপাংশ থাকবে না বা নিচে পড়ার জন্য কোনো বেগ থাকে না, সিমিলারলি তারা যখন আনুভূমিক বরাবর বেগ দেওয়া হয়, এই 120 মিটার পার সেকেন্ডেরও কোনো রকমের আনুভূমিক বেগ থাকবে না, উলম্ব বেগ থাকবে না। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি এটা ক্যালকুলেটর চাপি, তাহলে 490 ইন্টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 9.8 যা আসবে, এটা হচ্ছে টি স্কোয়ারের মান। আমি যদি একবারে টি এর মানটা বের করে নিই, তাহলে টি এর মান আসলো 10 সেকেন্ড। ইট মিনস 10 সেকেন্ড পরে এটা ভূমিতে পড়বে। তাহলে আনসার আসলো সি নাম্বারটা। পরের প্রশ্ন হচ্ছে
ওয়াই ও পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হতো। একটু যদি খেয়াল করো, ওয়াই হচ্ছে এই জায়গাটা আর এটা হচ্ছে পি বিন্দু। এখন এই যে জায়গাটা এটা বের করতে বলছে, আমি যদি বলি এই জায়গাটা হচ্ছে এক্স, তাহলে ও যে সামনে আগাচ্ছে এটা কিন্তু সমবেগের সামনে আগাবে, কারণ আবার বলতেছি জি আনুভূমিক বরাবর ক্রিয়া করে না, তাহলে তার যে 120 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া হয়েছে এই পুরোটা আনুভূমিক বরাবর ক্রিয়াশীল হবে ও যতক্ষণ পর্যন্ত না ভূমিতে পড়বে প্রতি মুহূর্তে তার বেগ হবে 120 মিটার পার সেকেন্ড। এখন যদি আমাদেরকে এস বের করতে বলা হয়, আমরা জানি এস ইজ আসলো বি ইন্টু টি, তাহলে তার বেগের মান আসলো 120 আর টাইমের মান আসলো 10 সেকেন্ড। ইট মিনস ও 1200 মিটার দূরত্ব অতিক্রম করবে। আবার বলছি, ওরে যখন 120 মিটার পার সেকেন্ড বেগ দেওয়া হয়েছে, ও ভূমিতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে 120 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে, এবং তার বেগ যেহেতু 120 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এস ইজ বিটি এই ইকুয়েশন থেকে বেগের মান 120 এবং টাইমের মান 10 সেকেন্ড বসে টোটাল 1200 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল ওয়াই থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে 1200 মিটার। আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0 হতে টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হতো। এই আকৃতির গ্রাফগুলো যদি তোমাদের সলভ করতে হয়, তাহলে তোমাদের যেটা মনে রাখতে হবে, যেহেতু গ্রাফটা হচ্ছে ভি ভার্সেস টি লেখচিত্রের ক্ষেত্রফল আসলে সরণ নির্দেশ করে। যদি তোমাদের মনে না থাকে বা না জানো, সবাই প্লিজ এটা লিখে রাখো, ক্ষেত্রফল মানে হচ্ছে দূরত্ব নির্দেশ করে। ক্ষেত্রফল মানে হচ্ছে দূরত্ব। বি ভার্সেস টি, যখন গ্রাফটা হবে বি ভার্সেস টি, তখন তার ক্ষেত্রফল মানেই দূরত্ব হবে। তাহলে আমরা যদি ক্ষেত্রফল বের করতে যাই, ফার্স্টে যদি এই জায়গাটা খেয়াল করো, দেখবা এখানে একটা ত্রিভুজ আছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই জায়গাটা হচ্ছে 3 আর উচ্চতা হচ্ছে 20। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে এই জায়গাটার এরিয়া। এখন যদি পরের জায়গাটা বের করতে যাই, এখানে আবার আরেকটা ত্রিভুজ আছে, তাহলে এটা হচ্ছে আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমিটা 3 থেকে যেহেতু 4 হয়েছে, তাহলে আনসার আসবে ভূমিটা হচ্ছে 1, আবার উচ্চতা আবার 20, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে পরের ত্রিভুজটার ক্ষেত্রফল। এই জায়গাটা যদি খেয়াল করো, এখানে একটা আয়তক্ষেত্র আছে, তাহলে এটার ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে জাস্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য যদি এটা ধরি 4 থেকে 5 হচ্ছে 1, আর প্রস্থ যদি এই জায়গাটার ধরি, এই জায়গাটা হচ্ছে 20। তাহলে আমরা যদি পুরো অংশটা ক্যালকুলেটার চাপি, আবার বলি এখানে দুইটা ত্রিভুজ, তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর একটা হচ্ছে আয়তক্ষেত্র। এই পুরো জায়গাটা সলভ করলে এখানে আনসার আসতেছে 30 প্লাস এখানে আনসার আসতেছে 10 আর এখানে আসতেছে 20, তাহলে দাঁড়াইলো 40 আর 60 মিটার। তার মানে এই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 60 মিটার। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নটা হচ্ছে চিত্র অনুযায়ী এ ও বি বিন্দু থেকে দুটি বস্তু নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, একটা বস্তু এ বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে আনুভূমিক বরাবর, তার বেগ হচ্ছে বি অফ এ, আর একটা বস্তুর একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয়েছে, এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড থেকে, এটার নাম দেওয়া হয়েছে বি অফ বি, এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আমি একটু বড় করে লিখে রাখলাম। এবং এটা আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। প্রথম প্রশ্ন, বি বিন্দু থেকে নিক্ষিপ্ত বস্তুর 1 সেকেন্ড পরে বেগ কত হবে? আচ্ছা, একটু দেখো, বি বিন্দু থেকে 1 সেকেন্ড পরে বেগ কত হবে যদি বের করতে হয়, তাহলে আমাদের ওই লব্ধি বেগের ইকুয়েশন নিতে হবে। লব্ধি বেগ আমরা কি জানতাম, রুট ওভার বি অফ এক্স স্কোয়ার প্লাস বি অফ ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে যেহেতু কোণে নিক্ষেপ করা হয়েছে এবং আমাদেরকে যদি একটা নির্দিষ্ট সময় পরে বেগ বের করতে বলা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে লব্ধি বেগটা বের করতে হবে। এবং লব্ধি বেগ বের করার ইকুয়েশন হচ্ছে রুট ওভার বি অফ এক্স স্কোয়ার প্লাস বি অফ ওয়াই স্কোয়ার, যেখানে বি অফ এক্স বের করার ইকুয়েশন হচ্ছে ভি নট কস থিটা, আর বি অফ ওয়াই বের করার ইকুয়েশন হচ্ছে ভি নট সাইন থিটা। তাহলে একটা হচ্ছে বি অফ এক্স সমান ভি নট কস থিটা, বি অফ ওয়াই সমান ভি নট সাইন থিটা। তাহলে ভি নট সাইন থিটা মাইনাস জিটি, সরি, এখানে দেখবা সব ইনফরমেশন দেওয়া আছে, থিটা দেওয়া আছে, ভি নট দেওয়া আছে। তারপর 1 সেকেন্ড পরে যেহেতু বলছে, আমি আর প্লিজ এটা ক্যালকুলেটার চাপতেছি না। বি অফ এক্স সমান ভি নট কস থিটা, এখানে টাইম লাগবে না। বি অফ ওয়াই সমান ভি নট সাইন থিটা মাইনাস জিটি, এখান থেকে বি অফ ওয়াই বের করতে হবে, এবং ফাইনালি আমাদেরকে এই লব্ধি বেগটা বের করতে হবে, রুট ওভার বি অফ এক্স স্কোয়ার প্লাস বি অফ ওয়াই স্কোয়ার এই ইকুয়েশন দিয়ে। আশা করি বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি লক্ষ্যবস্তুটিতে আঘাত করতে প্রাস দুটি একই সময় নেয়, তবে কি হবে এটা জানতে যাচ্ছে। বি অফ এ সমান বিবি কোস থিটা, না বি অফ বি সমান বি এ সাইন থিটা, নাকি বি অফ এ সমান বিবি, এটা বুঝবো কি হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এই প্রশ্নটাতে একটা বস্তুরে ঠিক আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে। যেহেতু আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে, তার বি অফ এ যেটা দেখতে পাচ্ছ, মানে এই আনুভূমিক বেগটা, এই বেগটা নিচে নামার জন্য একদমই সাহায্য করবে না। এটা শুধুই আনুভূমিক বরাবর অগ্রসর হতে সাহায্য করবে, তার কোনো রকমের উল্লম্ব উপাংশ থাকবে না, কারণ আনুভূমিক বরাবর জি ক্রিয়া করে না। অপরপক্ষে তার বি অফ বি যেটা মানে হচ্ছে বি অফ বি দ্বারা বোঝানো হচ্ছে তার কি, যে কোণে নিক্ষেপ করা হয়েছে, তার যে আনুভূমিক উপাংশ, এই বি অফ বি এর আনুভূমিক উপাংশ হচ্ছে বি অফ বি এর মানে বি অফ এক্স যেটা, এটা হচ্ছে ভিভি কস থিটা। আশা করি এটা সবাই জানি আমরা। এখন যেহেতু বলছে যে একই সময় নিছে, ইট মিনস বি বিন্দু থেকে টি বিন্দুতে আসতে যতটুকু সময় লাগছে, এ বিন্দু থেকেও টি বিন্দুতে আসতে ঠিক তত সময়ই লাগছে। একটু খেয়াল করে দেখো ভাই, দুইটা বস্তুরে আনুভূমিকভাবে একই জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে। এই বস্তুটার এখানে আসতে আনুভূমিকভাবে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, বি বস্তুটারও এখানে আসতে ঠিক ততটুকু দূরত্ব নিছে। তাহলে যেহেতু তাদের আনুভূমিক দূরত্ব সেম, আবার বলতেছি যেহেতু তাদের আনুভূমিক দূরত্ব সেম, তাহলে আনুভূমিকভাবে তাদের অতিক্রান্ত দূরত্বের পরিমাণ যদি সেম হয়, তাহলে তাদের
আবার শোনো কথাটা কি, যেহেতু তাদের আনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্বের পরিমাণটা সেম, আমরা জানি আনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ যদি সেম হয় তাহলে আনুভূমিক বরাবর অযায় সমবেগে, তাহলে এস ইজ ইকুয়াল টু বিটি। তাহলে তাদের এস এর পরিমাণ যেহেতু সমান, টাইমও যেহেতু সমান, তাহলে তাদের বেগও সমান। কি বেগ সমান? প্রথমটার পুরো বেগটাই তো আনুভূমিক বরাবর, তাহলে বি অফ এ প্রথমটার আনুভূমিক বেগ পুরোটাই তো আনুভূমিক বেগ, আর দ্বিতীয়টার আনুভূমিক বেগ মানে বিবি কস্টিটা, তারা দুজন অবশ্যই সমান। তাহলে আনসারটা কি আসবে? ডি অফ এ এবং বিবি কস্টিটা তারা সমান। যারা বুঝছো না তারা আবার আমার কথাটা শোনো। প্রথম বস্তুটারে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে, তার মানে তার আনুভূমিক বরাবর বেগ ওই যে বেগে নিক্ষেপ করা হয়েছে পুরোটাই। অপরপক্ষে দ্বিতীয় বস্তুটারে যেহেতু একটা কোণে নিক্ষেপ করা হয়েছে, তাহলে তার বি অফ বি যে বেগটা এটা দুটো অংশে বিবেচিত হয়ে গেছে, একটা হচ্ছে বি অফ বি কস্টিটা, একটা হচ্ছে বি অফ বি সাইনটিটা। তাহলে তার বি অফ বি কস্টিটা যেটা, এই বি অফ বি কস্টিটা এবং তার বি অফ এ এই দুইটার পরিমাণ অবশ্যই সমান, এই জন্যই বি অফ এ এবং বিবি কস্টিটা এই দুইটার পরিমাণ অবশ্যই সমান হবে। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, চিত্রের রোলার কোস্টারটির ট্রলিতে 50 মিটার উচ্চতায় স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হয়েছে। একটা রোলার কোস্টার 50 মিটার উচ্চতা থেকে, মানে টোটাল হাইট হচ্ছে 50 মিটার, এই যে একটা রোলার কোস্টার এটা ছেড়ে দেওয়া হয়েছে। ঘর্ষণ বল নগণ্য হলে, মানে ঘর্ষণ বলটা বাদ দিয়ে দিতে বলতেছে, এ বিন্দুতে ট্রলিটার ব্যাগ কত হবে? এ বিন্দুতে ট্রলিটার ব্যাগ কত হবে? এখন এ বিন্দুতে ব্যাগ কত হবে এটা যদি বের করতে হয়, একটু খেয়াল করে দেখো, এই যে পুরো জায়গাটা মানে 50 মিটার উচ্চতায় আছে, এই 50 মিটার উচ্চতায় থাকা অবস্থায় তার যে বিভব শক্তি, এটা নিচে নামিয়া পুরোটাই কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে প্রশ্ন মতে তার একটা নির্দিষ্ট উচ্চতায় তার যে বিভব শক্তি, এই পুরোটাই সে কিসে রূপান্তরিত হয়ে গেল? গতিশক্তিতে। তাহলে প্রশ্ন মতে তারা দুজন অবশ্যই সমান। তাহলে যদি আমরা এম এম ক্যান্সেল করে দিই, তাহলে তার এখান থেকে আমরা যেটা কাজে লাগাতে পারবো যে আমাদেরকে যদি শুধু ভিটা বের করতে বলা হয়, তাহলে ভিগুলো হচ্ছে রোড ওভার 2g ইন্টু হচ্ছে এইচ, তাহলে দাঁড়াইলো পুরোটা 50 মিটার, তাহলে 2 ইন্টু 50 ইন্টু 9.8 রোড ওভার আনস, তাহলে আনসার আসলো তার বেগের মান আসলো 31.3 মিটার পার সেকেন্ড। এই যে তাহলে আনসার হচ্ছে বি নাম্বার, 31.3 মিটার পার সেকেন্ড। আমি আবার বলতেছি, এখানে আইডিয়াটা হচ্ছে রোলার কোস্টারটা প্রাথমিক অবস্থায় 50 মিটার উচ্চতায় ছিল, এখন যেহেতু ও ভূমিতে নেমে আসছে, তাহলে তোমার বুঝে নিতে হবে সবচেয়ে উপরে থাকা অবস্থায় তার যে বিভব শক্তি, এটাই এসে আসলে নিচে এসে গতিশক্তিতে রূপান্তরিত হবে। আশা করি এতটুকু বুঝছো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের আলোতে এ থেকে সিতে যেতে শক্তির অপচয় ঘটে? অবশ্যই না। যেহেতু শক্তির অপচয় কেন ঘটবে ভাই? যেহেতু ঘর্ষণ বল উপেক্ষা করার কথা বলতেছে, শক্তির অবশ্যই সংরক্ষণশীলতা মেনে চলবে। বি বিন্দুতে ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান হবে। হ্যাঁ, মোট শক্তির পরিমাণ তো সব জায়গায় সমান হবেই। দেখো এটা বি বিন্দু কোন জায়গায় এটা আমরা যদিও না বুঝতেছি না, বি বিন্দুতে এবং সি বিন্দুতে তার শক্তির পরিমাণ অবশ্যই সেম হবে, কারণ এখানে কোনো রকমের কি হচ্ছে না কোনো রকমের শক্তি বাড়তেছে কমতেছে না, শক্তি সংরক্ষণশীলতা মেনে চলবে। এ বিন্দু সি বিন্দুতে ব্যাগ সমান, এ বিন্দুতেও সি বিন্দুতে ব্যাগ সমান। আচ্ছা একটু যদি খেয়াল করো, এ বিন্দুতে এবং সি বিন্দুতে এটাও ভূমিতে এটাও ভূমিতে, তাহলে তার অবশ্যই এই দুই জায়গায় ব্যাগের পরিমাণ অবশ্যই সমান হতে বাধ্য। যেহেতু তার কোনো রকমের এ বিন্দুতে এবং সি বিন্দুতে বিভব শক্তি থাকবে না, এখানে আসলে ব্যাগের পরিমাণটা ম্যাক্স হবে। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এ বিন্দুতে এবং সি বিন্দুতে ব্যাগের পরিমাণ সমান। তাহলে আমাদের আনসার হবে এর 2 নাম্বার এবং 3 নাম্বার, মানে আনসার হচ্ছে সি। আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সিডি রেখার ত্বরণ হতে হবে। আচ্ছা সিডি রেখা মানে কি এই জায়গাটা? তাহলে এখানে যদি ত্বরণ বের করতে হয়, আমরা জানি ত্বরণ এ সমান কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে বি মাইনাস ইউ বাই টি যদি বসাই, এখানে বি কত? এখানে বি বোঝাই যাচ্ছে হচ্ছে 10 আসছিল, তাহলে 10 শেষে কত হয়েছে? এখানে চলে আসছে, তার মানে ব্যাগ কমে কমে 0 হয়ে গেছে, 0। এই যে এটা যেহেতু ভি ভার্সেস টি, তাহলে প্রথমে ব্যাগ আছে 10, পরে হয়ে গেছে 0 বাই টি। সি থেকে ডিতে যেতে এই যে 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে আনসারটা আসবে 2 মিটার পার সেকেন্ড। ও আমি উল্টা লিখে ফেলছি মনে হয়, সরি, শেষ বেগ তো 0, তাহলে ইকুয়েশনটা হবে কি হবে? বি মাইনাস ইউ বাই টি, শেষে 0 আর আদিতে ছিল হচ্ছে 10/5, তাহলে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আনসার হবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি এতটুকু বুঝছো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শেষ 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হতো। আচ্ছা শেষ 10 সেকেন্ড মানে পুরোটা বের করতে বলতেছে না, কিন্তু তার শেষ 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা জানতে চাচ্ছে। তাহলে শেষ 10 সেকেন্ড মানে কোথায়? এটা হচ্ছে 20, তাহলে এখান থেকে শুরু করে এই যে প্রথমে 15 থেকে 10 থেকে 15 এই যে জায়গাটাও গেল, এটা অবশ্যই সমবেগ, এবং সমবেগের ক্ষেত্রে আমরা জানি অতিক্রান্ত দূরত্বের ইকুয়েশন যেটা আসে এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে বেগের মান কত ছিল? বেগের মান ছিল 10। টাইম কত সময় লাগছে একটু খেয়াল করে দেখো, 10 থেকে 15 এই জায়গাটাও সমবেগে গেছে, তাহলে 5, তাহলে আনসার আসবে 50 মিটার। তাহলে 10 থেকে 15 এই যে জায়গাটা, এটা গেল সমবেগে 50 মিটার, আর পরের জায়গাটা সি থেকে ডিতে যে গেল, এটা হচ্ছে 10 থেকে 20 আসছে। তো আমরা জাস্ট এই জায়গাটার ক্ষেত্রফল বের করে ফেলি, অথবা আরেকটা ইকুয়েশন আছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এখান থেকে বের করতে পারবো। তাহলে এখানে আদিবেগ কত আছে? আদিবেগ আছে 10, মানে শেষের 5 সেকেন্ডের জন্য,
প্লাস শেষ বেগ কত হয়েছে 0 বাই 2 ইন্টু টাইম কত 15 থেকে 20 সেকেন্ড মানে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আনসারটা আসবে 50/2 মানে হচ্ছে 25 মিটার। তাহলে প্রথম সমবেগে গেল 50 মিটার, আর তারপরে ত্বরণ মন্দন হতে হতে ও আরও গেল 25 মিটার, তামতে যেয়ে আরও গেল 25 মিটার। তাহলে ইন টোটাল তার 75 মিটার সরণ হয়েছে। তাহলে শেষ 10 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের পরিমাণ হচ্ছে 75 মিটার। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমি আশা করতেছি কেউ যদি বুঝে শুনে গতিবিদ্যার এই সবগুলা প্রবলেম সলভ করে, তাহলে এর পরবর্তীতে যে কোনো এইচএসসি বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষায় অবশ্যই এর মধ্যে দেখেই থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবে।